start করছি আমি। আচ্ছা, কালকের ওয়েবিনারটা কি হেল্পফুল ছিল? আমি আরেকবার সবাইকে জিজ্ঞেস করছি, কালকে ওয়েবিনারটা কি তোদেরকে যারা ম্যাথামেটিক্স এর লাইনে থাকবি আলটিমেটলি তাদেরকে কি হালকা মোটিভেশন দিতে পেরেছে? সবাই চ্যাটে রেসপন্স করবি কাইন্ডলি একটু। আম, যারা একাডেমিক লাইনে থাকবি, এরপরে কিন্তু আরো প্রচুর এরপরে আমি মানে প্রত্যেকটা মানে অল ইন্ডিয়ার যত রকমের এক্সাম আছে সমস্ত এক্সাম নিয়ে আমি চলে আসব। এবং আমি সবকটা এক্সাম ক্র্যাক করা আহ, মানে অ্যাসপিরেন্টদেরই নিয়ে আসবো। তো আহ, এটা আমার কাছে একটা খুব বড় ব্যাপার। এবং জ্যামের প্রথম দিন তুই দেখ, গ্রুপে আছে 87-88 জন। মানে এই জ্যাম এর প্রবলেমটা কোন জায়গায়, আমি সেটা নিয়ে বেসিক্যালি আজকে ডিসকাস করব। মানে কেন আমাদের এই স্টেটের ছেলেমেয়েরা জ্যামে সেরকম ভাবে চান্স পায় না, সেটা নিয়ে পুরোপুরি ডিসকাস করবো। যদি আমাদের এই স্টেটে ম্যাথামেটিক্স স্টুডেন্টদের ট্যালেন্ট সব থেকে বেশি ম্যাথামেটিক্যাল ভাবে যদি কেউ উন্নত হয়ে থাকে, আমাদের হচ্ছে এই স্টেটের ছেলে মেয়েরা। বাট তা সত্ত্বেও এখান থেকে জ্যাম পায় সব থেকে কম পায় এই স্টেট থেকে জ্যাম। সব থেকে বেশি জ্যাম পায় দিল্লি থেকে। সমস্ত কিছু বলবো এই ল্যাক অফ ইগনোরেন্স এর জন্য। এই যে 87 জন স্টুডেন্ট আছে, ওরা খালি ঢুকেই বসে আছে, ওরা খালি ঢুকে বসে আছে। ওদের কোনো যায় আসছে না যে আলটিমেটলি কি হচ্ছে কি না হচ্ছে। 89 জন মেম্বার, সরি হ্যাঁ, 88 জন মতন মেম্বার খালি ঢুকে বসে আছে যে একটু দেখি কি হয় এখানে, খেলাধুলা হয়, কেননা গ্রুপ স্যার দেখে ঢুকে পড়ে। বল কি বলছিস? স্যার ইন্ডিয়ান গভর্নমেন্টের নবরত্ন ওই এক্সাম গুলো নিয়েও যদি কিছু বলতেন খুব ভালো অবশ্যই হতো। বলবো। সমস্ত এক্সাম নিয়ে মাথায় আছে আমার, যত রকমের এক্সাম হয়, ইচ এন্ড এভরি এক্সাম। ঠিক আছে, খালি আমি যেগুলো মানে ইয়েতে দিয়েছি, বলে দিয়েছি ওই এক্সাম গুলো না, আমি আরো যেগুলো এক্সাম পাবো সেই এক্সাম গুলো নিয়ে কথাবার্তা বলবো। আমারও তো নলেজ কম থাকতে পারে ওই ব্যাপারে, বাট যারা ক্র্যাক করেছে তাদের নলেজ প্রচুর। ব্যাংকিংটা তো নিয়ে আসছি আমি। ব্যাংকিং এ সবাই বসিস, ব্যাংকিংটা না সবাই বসিস। যারা খুব কোর, আমার মতন জেদি, যারা ম্যাথ ছাড়া কিছু করবো না, তাদের ব্যাপারটা আলাদা। বাট যারা একটু লিনিয়েন্ট, যে না ঠিক আছে, তারা যে কোনো এক্সামের জন্যই তারা মানে মোটামুটি তারা ম্যানেজ করতে পারিস, তো তাদেরকে আমি স্পেশালি বলবো যে তোরা ব্যাংকিং এ বসিস। ব্যাংক কবে দিয়ে স্টার্ট করবেন স্যার? ব্যাংক আগে ওয়েবিনারটা হোক, দেন ব্যাংকটা আমি পুরোপুরি বলে দেবো যে কবে থেকে ব্যাংকটা আমাদের স্টার্ট করা উচিত হবে। হুম, ঠিক আছে, ওকে। যে ব্যাংক পড়াবে সে অলরেডি মানে ব্যাংক পড়াচ্ছে রাইট নাও। তো সে এখন তার ব্যস্ত সময় বের করে সে একদিন দুদিন করে তার নিজস্ব একটা ব্যাচ আছে, এখানে জ্যাম পড়াচ্ছে। তো মানে জ্যাম বলছি, ব্যাংক পড়াচ্ছে, ব্যাংকিং পড়াচ্ছে। তো সে নিজেই বলছে যে একটু ব্যাংকের এক্সামটা টাফ হয়ে গেছে। তো ব্যাংক নিয়ে পরে কথা বলবো, আজকে আমি আইআইটি জ্যাম নিয়ে কথাবার্তা বলি। ডিফারেন্ট এক্সামের ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তো সেগুলো ফলো না করলে ঘন্টা কোনোদিন কিচ্ছু হবে না, এটা আমি লিখে দিতে পারি, ঘন্টা কোনোদিন কিচ্ছু হবে না। প্রত্যেকটা এক্সামের টেস্ট আলাদা, আর একটা এক্সাম এর আমি একটু প্রথমেই বলে দিই, যে কোনো এক্সামের প্রিপারেশন করার সাথে সাথে সেই এক্সাম থেকে পুরোপুরি আলাদা কোন এক্সামের জন্য প্রিপারেশন নেবে না। আমি বলতে পারি তোমরা নিমসেটের সাথে সিজিএল সিএইচএসএল এর প্রিপারেশন নিতে পারো, বাট তোমরা সিজিএল সিএইচএসএল এর সাথে জ্যামের প্রিপারেশন নিতে পারবে না। এমন দুটো বা তিনটে এক্সামের প্রিপারেশন নেবে যারা পরস্পরের মধ্যে কানেক্টেড, যাদের সিলেবাসটা সেম। তো কেউ যদি জ্যামের প্রিপারেশন নাও, আমি বারবার করে বলছি, কেউ যদি সিরিয়াসলি তোরা মনে করছি জ্যাম প্রিপারেশন নেবো, এবং যেটা লাস্ট 2-3 বছর ধরে হচ্ছে, আমি হচ্ছে সব থেকে প্রথম মানুষ যে জ্যাম পড়ানো শুরু করেছিলাম 2019 সালে। 2019 সালে কলেজ চত্বরে কেউ জ্যাম পড়াতো? কেউ না, একজনও না। তো তারপর আমি জ্যাম আর পড়াইনি, মানে খুব মানে পড়ানোর প্রেশারটা বেড়ে গেছে, আমি বলবো সবকিছু। তো পড়ানোর প্রেশারটা মারাত্মক বেড়ে গেছে, ওই জন্য আমি আর তারপর জ্যাম পড়াইনি। তারপরে আমি লাস্ট 2 বছর ধরে আবার জ্যাম পড়াচ্ছি। সো যেই জ্যাম পড়াতে গিয়ে দেখতে পেলাম জিনিসটা, মানে একটা খুব বাজে প্রবলেম ফেস করলাম। এবং হ্যাঁ, জেএমএস এর সিইউডি না, আমি বলছি সবকিছু আমি বলে দেবো এখানে। তো খুব বাজে যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে, তোদের মধ্যে একটা খুব মানে একটা মানে নেচার আছে, একটা ধারণা আছে যে ভাই জ্যামটা তোরা টাফ, হলে হলো, না হলে না হলো, গিয়ে একবার বসে দেখি না।
যদি এই মেন্টালিটি থাকে তাহলে পড়িস না এখানে, যেখানে ইচ্ছা পড়, এখানে পড়িস না। ঠিক আছে, ওকে? বিকজ এইভাবে আলটিমেটলি জ্যাম ক্র্যাক করা যায় না আমার মতে। প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যখন তোরা জ্যাম দিবি ভেবেছিস, নিজের 100%টা দে, অ্যাটলিস্ট চেষ্টা কর। আমি জানি যে 100% দেওয়ার পরে যখন যদি না হয় তাহলে আরো বেশি কষ্ট হবে, বাট তুই ওই পার্টিকুলার পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিয়েছিস, তুই অন্য কোনো জায়গা থেকে এমএসসি হয়তো করবি, তুই সেখানে বিভৎসভাবে সাইন করবি। তোর যদি জ্যামে কোয়ালিফাই না করিস, তুই পাক্কা নেটে কোয়ালিফাই করবি। তুই এখন যদি জ্যামের প্রিপারেশন নিস, এখন এই বছর থেকে জ্যাম যেই লেভেলের হয়ে গেছে, তুই যদি ভালো করে জ্যামের প্রিপারেশন নিস, তুই পাক্কা নেট ক্লিয়ার করে ফেলবি। বিকজ এখন জ্যাম আর নেটের লেভেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি নিজে নেট কোয়ালিফাই স্টুডেন্ট, ঠিক আছে? তো আমি বলছি এখন আমার জ্যাম আর নেটের মধ্যে কোনো পার্থক্য নেই এখন। যেই লেভেলের নেট হয়, আমরা পিএইচডির জন্য মানে আমরা এমএসসি পড়ার পরে আমরা যেই লেভেলের মানে পড়াশোনা করেছিলাম, বা আমরা যেই লেভেলের পড়াশোনা করে নেট দিয়েছিলাম, এখন জ্যামের জন্য তোকে সেই লেভেলের পড়াশোনা করতে হবে। আর ফিফথ সেমিস্টারে, কালকে যেটা অন্বেষাদি বললো, তোরা বোধহয় খেয়াল করেছিস, ফিফথ সেমিস্টারে আমি যে পার্টগুলো পড়াবো ওগুলোই জ্যামে আছে। আমি অ্যাডভান্স অ্যালজেব্রা পড়াবো, পুরো অ্যাডভান্স অ্যালজেব্রা জ্যামের মধ্যে আছে, পুরো অ্যাডভান্স অ্যালজেব্রাটা জ্যামের মধ্যে আছে। তো ওই তুই যদি সিইউর জন্য অ্যাডভান্স অ্যালজেব্রা ভালো করে পড়িস, তোকে জ্যামে কেউ আটকাতে পারবে না। ও গ্রুপ থ্রি থেকে প্রচুর অ্যান্সার করেছিল, সাইলো সব প্রবলেম করে এসেছে, তো সেটা আলাদা ব্যাপার। বাট আমি প্রথম থেকে বলছি, যদি জ্যামের জন্য তুই প্রিপারেশন নিবি বলে ঠিক করে থাকিস, তাহলে ওই একটু করলাম, একটু অঙ্ক করলাম, একটু ওটা করলাম, ওতে পয়সা নষ্ট হবে, আলটিমেটলি কিছু লাভের লাভ হয় না। কিন্তু ফ্র্যাঙ্কলি বলছি জিনিসটা। তো জ্যাম যদি প্রিপারেশন নিবি, তুই মনে করে থাকিস তুই বাজে স্টুডেন্ট, তুই কম বুঝিস, তুই বেশি বুঝিস, তুই বুঝিস না, তুই অত্যন্ত দুর্দান্ত স্টুডেন্ট, ম্যাটার করে না। তুই কতটা আলটিমেটলি ডিসিপ্লিন, তুই কতটা আমার কথা শুনছিস, সেটা ম্যাটার করে। এই জন্য আমি জ্যামের কোর্সটাকে পুরো অন্যভাবে ডিজাইন করেছি, পুরো অন্যভাবে ডিজাইন করেছি, যে ভাই এবার তো অ্যাটলিস্ট জ্যাম পাওয়াতে হবে। খালি জ্যাম পড়াই বলে ট্যাগ রাখলে হবে না। আমি জ্যাম পড়াই, এতে কি লাভ আছে? জ্যামের চান্স কজন পাচ্ছে, এটা হচ্ছে মেন কথা। তো খালি শুধুমাত্র জ্যাম পড়াচ্ছি, এই আর ট্যাগটা আমি লাগিয়ে ঘুরতে চাইছি না। যেরকম ভাবে অনার্সে তোদেরকে সাপোর্ট দিতে দিতে পাগল করে দিচ্ছি, জ্যামেও সেরকম ভাবেই সাপোর্ট দেবো, দেওয়ার চেষ্টা করবো, এবং 100% আমি সাপোর্ট দেবো। ঠিক আছে? একটা জিনিস বলে দিই, আমি একটু স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলবো, আইআইটি জ্যাম স্ট্র্যাটেজি, অনেক কিছু আমি এখানে পিপিটি বানিয়েছি, সেটা আলাদা ব্যাপার। তো আমরা কথাবার্তা বলবো আজকে যে মানে হোয়াট ইজ জ্যাম, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইম্পর্টেন্ট ডেটস, নাম্বার অফ সিটস, ঠিক আছে, বেনিফিটস অফ জ্যাম এক্সাম, এক্সাম প্যাটার্ন, আইআইটি জ্যাম ম্যাথামেটিক্স কাট অফ, আর র্যাঙ্ক ওয়াইজ কলেজ, সমস্ত নিয়ে কথাবার্তা বলবো। যে আমাদের কোন পার্টিকুলার কলেজে কত র্যাঙ্ক হলে কোন কলেজে চান্স পাওয়া যায়, ঠিক আছে, মানে কত র্যাঙ্কের মধ্যে র্যাঙ্ক করতে হয়, আইআইটি তে কত র্যাঙ্ক অব্দি আছে, সমস্ত কিছু আমি ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই, ওটা বড় কথা। বাট তার আগে আমি এটুকুনি বলতে চাই, যে কেউ যদি জ্যামের জন্য ভালো করে প্রিপারেশন নেয়, দেখ প্রচুর এমএসসি এন্ট্রান্স আছে, কেউ যদি জ্যামের জন্য ভালো করে প্রিপারেশন নেয়, জ্যামের জন্য ভালো করে প্রিপারেশন না মানে তার সাথে তুমি সিইউইটির জন্য প্রিপারেশন নিয়ে নিলে। এবার সিইউইটি মানে কি? সিইউইটির ফুল ফর্ম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে, ওকে? সিইউইটির আন্ডারে প্রচুর কলেজ আছে, এবং সিইউইটির লেভেলটা কিন্তু জ্যামের লেভেলের থেকে অনেক ইজি। বাট আমি তোকে এইটা গ্যারেন্টি সহকারে বলতে পারি, সিইউইটি নতুন হয়েছে, তো তোদের বছর থেকে দেখবি সিইউইটি টাফ হয়ে গেছে। তো কেউ যদি জ্যামের লেভেলের প্রিপারেশন নেয়, সে হয়তো সিইউটি তে ক্র্যাক করতে পারবে। এই বছরই প্রতাপদা খুব ভালো রেজাল্ট করেছে সিইউটি তে। এই বছরই একজন অভিজিৎ আছে, সাহা বলে একজন আছে আমাদের মনোনাথ কলেজে বোধহয় সিনিয়র, সেও কিন্তু বিভৎস রেজাল্ট করেছে, 187 পেয়েছে 300 এর মধ্যে। তো তার বিএইচই হয়ে যাবে, সেটা পরের কথা। বাট তুই যদি জ্যামের জন্য এবার ভালো করে প্রিপারেশন নিস এবছরে, তো সিইউটি ডেফিনেটলি হয়ে যাবে, গ্যারান্টি সহকারে হয়ে যাবে। বাট সিইউটির সিলেবাস খুব সোজা বলে জ্যামের জন্য প্রিপারেশন নেবো না, সিইউটির জন্য খালি নেবো, হবে না। তুই হায়ার লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিলে, আমরা বলি যে লোয়ার লেভেলের এক্সাম গুলো এমনিতেই কোয়ালিফাই করে যাবি তুই, সমস্যা নেই কোনো, ঠিক আছে? তাহলে আমরা এখন জ্যাম সিইউটি দুটোর উপরে ফোকাস করবো, বাট আমরা মেন টার্গেট নেবো জ্যামটাকে। জ্যাম টার্গেট যদি আমাদের নাও হয়, জাস্ট আমাদের যাতে সিইউটিটা হয়ে যায়। সিইউটি আন্ডারে প্রচুর কলেজ আছে, সমস্ত কলেজ নিয়ে ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই। তো এই 7খানা জিনিস 8খানা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকে। তো হোয়াট ইজ জ্যাম, দেখ হোয়াট ইজ আইআইটি জ্যাম আলটিমেটলি আমার আলাদা করে বলার দরকার নেই, বুঝতে পারলি তো? এক মিনিট, এক মিনিট দাঁড়াও।
ঠিক আছে, হোয়াট ইজ জানতে বড় দরকার নেই, এটা আলটিমেটলি 2004 সাল থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, 2004 সালের প্রথম আইআইএসসি ব্যাঙ্গালোর কোশ্চেন করেছিল। আমি আইআইএসসি ব্যাঙ্গালোর নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করিস না। তো 2004 সাল থেকে স্টার্ট হচ্ছে, তারপর আমাদের কন্টিনিউসলি জ্যামের এক্সাম হচ্ছে। আমরা যেই সময় জ্যাম দিয়েছিলাম সেই সময় জ্যামের লেভেল খুবই কম ছিল, মানে আমি কিছু না পড়ে গিয়ে 453 র্যাঙ্ক হয়ে গেছে, প্রচুর মার্কস পেয়ে গেছিলাম, তো কিছু ছিল না জ্যামের মধ্যে। বাট এখন যে জ্যামের লেভেলটা আস্তে আস্তে হয়ে গেছে, লাস্ট ইয়ার যা কোশ্চেন করেছে সেই কোশ্চেন অনুযায়ী খালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে গেলে তুই মুখ থুবড়ে পড়বি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে গেলে খালি তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তো জ্যামের খালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে দেবে, এটা কিন্তু সিউর তুই অনার্সে পরীক্ষা দিয়ে যাচ্ছিস না। তুই 10 ইয়ার্স করে গেলে তুই কিছু কমন পেয়ে যাবি। এখন জ্যামে আমাদের কোশ্চেন করতে হবে নেট এবং গেট লেভেলের। আমি যে নেটের কোশ্চেন গুলো সলভ করেছি আমি সেগুলো সলভ করবো, নাহলে তুই জ্যাম কোনোদিন পাবি না। ঠিক আছে, আমি গেটের জন্য যদি আমি গেট পাইনি, তবে আমি যে গেটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের উপর, লিনিয়ার অ্যালজেব্রা বলো, গ্রুপ থিওরি বলো, আমাদের মাল্টিভেরিয়েট ক্যালকুলাস বলো, সমস্ত কোশ্চেন আমাদের এখানে সলভ করতে হবে। ওই পিএইচডি লেভেলের কোশ্চেন গুলোই আমি এখানে সলভ করাবো, নাহলে তুই চান্স পাবি না কোনোদিন। ঠিক আছে, ওকে। বাজারে যা মোটামুটি মার্কেটে বই আছে সেই বইগুলো তুই যদি ভালো করে যাস তোর একটা ডিসেন্ট র্যাঙ্ক আসতে পারে, বাট তুই আইআইটি এক্সপেক্ট করিস না। বাজারের বইতে যেই লেভেলের কোশ্চেন গুলো আছে সেই বইগুলো তুই যদি করে যাস তুই ডিসেন্ট একটা র্যাঙ্ক আসবে, তোর 800 900 এনআইটি ফেনআইটি গুলো খুব যদি লাখ ভালো থাকে তাহলে হয়ে যেতে পারে, তুই আইআইটি কোনোদিন পাবি না। আইআইটির জন্য আমাদের পুরোপুরি করতে হবে হচ্ছে ওই টাফ লেভেলের এক্সামের কোশ্চেন গুলো সলভ, নাহলে হবে না। ঠিক আছে, এগুলো পরের কথা। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের টেস্ট পেপার কি কি আছে। অনেকগুলো আমাদের এক্সাম হয়, আমাদের জ্যামে অনেকগুলো এক্সাম হয়। সেই এক্সামগুলোর মধ্যে বায়োটেকনোলজি আছে, কেমিস্ট্রি আছে, জিওলজি আছে, ম্যাথামেটিক্স আছে, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স আছে। এই 7খানা পেপারের উপরে জ্যাম এক্সাম হয়। জ্যাম ডেটা সায়েন্সের উপরেও হতো, বাট ডেটা সায়েন্সটা এই বছর থেকে বন্ধ করে দিয়েছে। ডেটা সায়েন্সের জন্য আর জ্যাম এক্সাম কন্ডাক্ট করছে না, ডেটা সায়েন্সের জন্য অন্য এক্সাম আমাদের কন্ডাক্ট করা হবে। নেক্সট, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছি আগের বছর অব্দি, আগের বছর অব্দি 55% মার্কস যদি গ্রাজুয়েশনে না থাকতো তাহলে জ্যাম দেওয়া যেত না, তুই জ্যামের জন্য এলিজিবলই না। তুই যদি জ্যামে চান্সও পেয়ে যাস তাও তোকে নেবে না। বাট এর আগের বছর এবং এই বছরেও আমি জানতে পারলাম, মানে আলটিমেটলি বলে দিয়েছে, ডিক্লেয়ার করে দিয়েছে যে তুই যদি খালি গ্রাজুয়েশন পাস থাকিস তাহলেই হবে। ঠিক আছে, তুই যদি একটু ভালো করে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে থাকিস, সাপোজ ধর 40% মতো 50% নাম্বার আছে, তাও তুই জ্যাম দিতে পারবি। কোনো আর কাট অফ মার্কস মানে তোর কোনো গ্রাজুয়েশনে কোনো পার্টিকুলার নাম্বারের উপর ভিত্তি করে আর জ্যাম আমাদের হচ্ছে না। যাই হোক, চলো নেক্সট। নেক্সট, এবার খুব ভালো করে শোন, ঠিক আছে, ওকে। এবার এবার এই বছর আমাদের কে জ্যামের এক্সামটা মেনলি কন্ডাক্ট করছে? এই বছর আমাদের কে জ্যামের এক্সামটা কন্ডাক্ট করছে? দেখ, ফুল ফর্ম এক্সাম হচ্ছে আইআইটি জ্যাম। আমাদের ফুল ফর্ম কি আইআইটি জ্যামের বল? আমাদের ফুল ফর্মটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট। এক্সাম টাইপ কি? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লেভেল। আমরা এখানে এমএসসির জন্য এক্সামটা দিচ্ছি, তো এক্সাম লেভেল ন্যাশনাল, সবাই জানে এটা। পুরোপুরি অল ইন্ডিয়া যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করে। কোর্সেস অফ পোস্ট ব্যাচেলার ডিগ্রি কোর্সেস। ঠিক আছে, পোস্ট ব্যাচেলার ডিগ্রি মানে কি? পোস্ট গ্রাজুয়েট কোর্সেস। যাই হোক, আর এবছর আমাদের কন্ডাক্টিং বডিকে আইআইটি বোম্বে। আগের বছর কন্ডাক্টিং বডি কে ছিল? আগের বছর জ্যামের কোশ্চেন কে করেছিল? কে বলতে পারবে? আইআইটি মাদ্রাস। মাদ্রাস, এক্স্যাক্টলি, মাদ্রাস করেছিল। ঠিক আছে, তাহলে আইআইটি মাদ্রাস এমন বাজে কোশ্চেন করেছে 2024 সালে যে আমি কি বলবো। বাট এবছর আইআইটি বোম্বে করবে এবং আশা করা যায় যে কোশ্চেনের লেভেলটা সেমই থাকবে, কমবে তো কোনো হবে না, কোশ্চেনের লেভেল সেম থাকবে, বারবার করে কথা বলছি। ঠিক আছে, এবার 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 খুব ভালো করে শুনবে এই জিনিসটা। ঠিক আছে, এবার ভালো করে শুনুন। এবার 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 পেপার প্যাটার্ন। ঠিক আছে, ওকে। আমাদের কতগুলো করে কোশ্চেন থাকে জ্যামে? আমাদের কোশ্চেনের সংখ্যা কতগুলো থাকে? জ্যামের কোশ্চেনটাকে না, জ্যামের পুরো পেপারটাকে 3টে পার্টে ডিভাইড করা হয়। দেখ, আমাদের এখানে লেখা আছে পুরোপুরি জিনিসটা। 3টে পার্টে ডিভাইড করা হয়, ডিভাইডেড ইনটু 3 সেকশনস, এ, বি এন্ড সি। সেকশন এ তে, সেকশন এ তে তো থাকে হচ্ছে 30টা এমসিকিউ। সেকশন বি তে থাকবে হচ্ছে 10টা 10টা এমএসকিউ। এবার এমসিকিউ আর এমএসকিউ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এমসিকিউ আর এমএসকিউ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এমসিকিউ মানে তোর 4টে অপশনের মধ্যে একটাই অপশন কারেক্ট, বাট এমএসকিউ মানে হচ্ছে তোর 4টে অপশনের মধ্যে 4টেই কারেক্ট হতে পারে। কতগুলো কারেক্ট হবে সেটা বলা যাবে না, একটা কারেক্ট হতে পারে এমসিকিউ এর মতো।
তো একটাকে সাপোজ 4টে অপশন দিয়েছি, তোকে 10টা এমএসকিউ আছে, মানে তোকে 4টে অপশন দিয়ে দেবে। 4টে অপশনের মধ্যে 1টা, 2টো, 3টে বা 4টে কারেক্ট হতে পারে। এটাকে বলা হয় এমএসকিউ, মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন। কি বললাম? মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন। এবার সেকশন সি তে 20 নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন, 20খানা নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ, মানে সেখানে তোকে কোনো অপশন দেবে না, সেখানে খালি প্রত্যেকটা কোশ্চেন নিজে ড্যাশ দেওয়া থাকবে, তোকে সেই অঙ্কটা সলভ করে সেই ড্যাশের মধ্যে অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে? আর এই সেকশন সি তে এবং সেকশন বি তে কোনো নেগেটিভ মার্কিং নেই। সেকশন সি তে 20টা আমাদের নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ আছে, এই দুখানা পেপারে, এই দুখানা সেকশনে নো নেগেটিভ মার্কিং। বাট আমাদের সেকশনেতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে? বারবার করে বলছি, ভালো করে মাথায় রাখবি, খুব ভালো কথা। আচ্ছা, নেগেটিভ মার্কিং, ইয়েস, বাট নো নেগেটিভ মার্কিং ইন SSSEC সেকশন সি NAT। এবং তোর এটাতেও নেগেটিভ মার্কিং নেই, এটা বলতে এখানে ভুলে গেছে, এখানে সেকশন বি তেও কোনো নেগেটিভ মার্কিং নেই, MSQ তেও কোনো নেগেটিভ মার্কিং নেই। যাই হোক, ঠিক আছে, এবার নেক্সট। ঠিক আছে, ওকে, খুব ভালো করে একবার দেখবি জিনিসটা। বেনিফিটস অফ IIT JAM এক্সাম, এটা আমাদের সব থেকে বেশি জানা উচিত যে IIT JAM এর বেনিফিটটা কি। সব থেকে ভালো জিনিসটা ভালো করে বোঝ, সবার যদি MSc থেকে IIT করতে পারছিস, IIT-র ছাপটাই একটা আলাদা। ঠিক আছে? এবং এই ছাপটা কোন কোন জায়গায় কাজে লাগে সেটা বুঝতে পেরে যাবি। IIT-তে থিওরিটিক্যাল নলেজ থেকে প্র্যাকটিক্যাল নলেজের উপরে সবাই বেশি ফোকাস করে। তোকে IIT-তে প্রথম সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার থেকে রিসার্চ ওয়ার্কের কাজে লাগিয়ে দেবে। ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউটে তোকে রিসার্চ ওয়ার্কের কাজে লাগিয়ে দেবে। এটা কালকে তোরা বলতে ভুলে গেছে, বাট এটা পুরোপুরি সত্যি। তোরা থিওরিটিক্যাল নলেজ থেকে প্র্যাকটিক্যাল নলেজের উপরে বেশি ফোকাস করে, মানুষের কনফিডেন্সটা আকাশে চলে যায় যে ভাই আমি যদি IIT ক্র্যাক করতে পারি তাহলে আমি যে কোনো কিছু ক্র্যাক করে ফেলতে পারবো নিজের লাইফে। নেক্সট, রিসার্চ। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করতে চাস, যারা রিসার্চের উপরে ফোকাস করতে চাস, IIT ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট, যেখানে তোকে কম প্রেসারে ভালো রিসার্চ করানো হয়। TIF এর খুব ভালো ইনস্টিটিউট রিসার্চের জন্য, বাট সেখানে মারাত্মক লেভেলের প্রেসার দেওয়া হয়, মাথা মাথা খারাপ হয়ে যাবে এবং তোকে ভালো লেভেলের রিসার্চ করাবে। বাট IIT-তে রিসার্চের লেভেলটা হলে এবং তোকে প্রেসারটা খুব কম দেবে, IIT-র প্রফেসররা খুব হেল্পফুল হয়ে তোকে ভালো করে গাইড করে দেবে। নেক্সট, ইন্টার্নশিপ। তোর 4th সেমিস্টারের রেজাল্ট আসার আগেই তুই ইন্টার্ন হিসেবে কোনো একটা কোম্পানিতে জয়েন করে যাবি, সেখানে তুই ইন্টার্নশিপ করবি। লাস্ট হচ্ছে জব প্লেসমেন্ট, এটা তো সব থেকে লিকুইডিভ জব। ঠিক আছে? আমি মানছি IIT-তে পড়তে অনেক টাকা লাগে, বাট তারপরে যেই টাকার চাকরি তুই পাবি, তোর আর কোনো আক্ষেপ থাকবে না। আমার একটা বন্ধু আছে, সে IIT কানপুর থেকে MSc করেছিল, তারপর সে আর PhD করেনি, সে গোল্ডেন এক্স বলে একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। তার এখন বোধহয় মাসিক ইনকাম বোধহয় 7-8 লাখ টাকা। ঠিক আছে? মাসিক ইনকাম, বছরের ইনকামটা বোধহয় তার সবকিছু মিলিয়ে বোধহয় 90 লাখ না 1 কোটি এখন হয়ে গেছে। সে মাত্র 4 বছর জব করেছে। তো তাই জন্য বলছি, 4 বছরও না, 3 বছর হয়ে গেল তার জব জব হয়েছে। তো 3 বছর ধরে ইনক্রিমেন্ট হয়েছে, এই জায়গায় চলে গেছে। সেদিনই আমার কথাবার্তা হচ্ছিল। তো এই টাইপের জব প্লেসমেন্ট কিন্তু তুই ভালো ভালো IIT থেকে পেতে পারিস। এবং যেগুলো পেছনের দিকের IIT, আমি সবগুলো বলবো, এক্ষুনি চিন্তা করার দরকার নেই। যেগুলো পেছনের দিকের IIT, সেখান থেকেও ভালো ভালো জব পাওয়া যায়, এরকম না যে সেখান থেকে জব পাওয়া যায় না। বাট কিছু কিছু পেছনের দিকে IIT আছে যার থেকে NIT ভালো। ঠিক আছে? যেমন IIT, আমি যদি বলি ভিলাই, IIT ভিলাইয়ের থেকে NIT দুর্গাপুর অনেক বেটার। ভালো প্লেসমেন্ট হয়, ভালো জব অফার থাকে, অনেক বেটার। তো ওটা IIT ভিলাই বলে IIT আছে ওটা, যেটা বিশাল ভালো এমন কোনো মানে নেই। NIT দুর্গাপুর অনেক পুরনো ইনস্টিটিউট, তো সেখানে আরো বেশি ভালো ভালো কিন্তু জব অফার আসে, ভালো জব প্লেসমেন্ট হয়। এটা মাথায় রাখবি। তো সেগুলো নিয়ে পরে কথা বলতে পারবো, চিন্তা করার দরকার নেই। নেক্সট। ঠিক আছে, এবার যেটা বলছিলাম এই যেটা এখনই বলছিলাম, এটা আমাদের সব থেকে ভালো করে জানতে হবে। এটা হচ্ছে আমাদের পুরোপুরি এক্সাম প্যাটার্ন। কি বলছে? সেকশন গুলো ভালো করে দেখ, 3টে সেকশন আছে। সেকশন A হচ্ছে তোর পুরোপুরি MCQ, একটাই অপশন কারেক্ট। 30খানা আমাদের এখানে MCQ আছে। 30টা MCQর মধ্যে 1 মার্কসের MCQ তোর হচ্ছে 10টা, আর 2 মার্কসের MCQ তোর হচ্ছে 20টা। তাহলে আমাদের সেকশন A থেকে টোটাল কত মার্কস আছে বল? 50। টোটাল 50 মার্কস আসছে। B, MSQ তে তো 10খানা কোশ্চেন আছে, আর 10খানা কোশ্চেনের মধ্যে ইচ কোশ্চেন কত মার্কস ক্যারি করছে? 2 মার্কস ক্যারি করছে। মানে MSQ তে তুই টোটাল 20 নাম্বারের পরীক্ষা দিবি, 20 মার্কসের পরীক্ষা দিবি। ঠিক আছে? আর এখানে নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। তো যদি সাপোজ কোনো একটা কোশ্চেন ভুলও হয়ে যায়, সাপোজ কোন একটা কোশ্চেনের 3টে অপশন কারেক্ট ছিল, সেখানে তুই 2টো অপশন ঠিক করেছিস, আরেকটা অপশন তুই ঠিক করতে পারিসনি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যদি কোনো কোশ্চেনের সাপোজ ABC এর মধ্যে, সাপোজ ABC এর মধ্যে CD এর মধ্যে এটাও ট্রু, বিটাও ট্রু, ডিটাও ট্রু, সাপোজ 3টেই ট্রু,
ঠিক আছে, এ বি ডি তো তিনটে ট্রু, বাট তুই খালি এ আর বিটাকে টিক মেরেছিস, তুই ডিটাকে টিক মারিস। এবার তোরা তো ভাবতে পারছিস, ভাই যে আমি কিছু তো ঠিক লিখেছি, তাহলে আমাকে নাম্বার দেবে না? না, ঠিক আছে, সবকটা কারেক্ট অ্যান্সারে যদি টিক না পড়ে তুই মার্কস পাবি না। সাপোজ তুই কারেক্ট অ্যান্সারেই টিক মেরেছিস, তিনটের মধ্যে তুই দুখানা কারেক্ট অ্যান্সারে টিক মেরেছিস, এটা তুই মারিসনি, তোর পুরো নাম্বার কাট। বাট এই জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, যাই হোক বাদ দাও। আর এখানেও সেম জিনিস, 20খানা এখানে কোশ্চেন আছে, 20খানা কোশ্চেনে 10খানা কোশ্চেন আছে যার মার্কস হচ্ছে 1, এবং বাকি 10খানা কোশ্চেন যার মার্কস হচ্ছে 2। তাহলে এখান থেকে তো টোটাল কত মার্কস? 30 মার্কস। তাহলে প্রথমটা থেকে 50, সেকেন্ডটা থেকে হচ্ছে 20, 70, 30, 100, 100 নম্বরের এক্সাম। এবং এই বছর 100 নম্বরের এক্সামে কাট অফ উঠেছে 11.89। তাহলে ভাবছে কি লেভেলের কোশ্চেন হয়েছে। 100তে লোকে 11ও পাচ্ছে না, 100তে লোকে 11ও পাচ্ছে না। ঠিক আছে, ওকে। তো তুই যদি নিজের লাইফে যদি টাফ এক্সামের জন্য প্রিপারেশন নিস না, তাহলে সেই প্রিপারেশনটা কোনোদিন খালি যায় না। সাপোজ এখন কেউ জ্যামের জন্য প্রিপারেশন নিয়ে পরে জ্যামের দিকে তাকাচ্ছেই না, মানে সাপোজ পরে কেউ ও হয়তো এমএসসির দিকে তাকাচ্ছে না, সে হয়তো সিজিএল সিএইচএল এর দিকে ঢুকে যাচ্ছে। বাট তুই যে প্রিপারেশনটার জন্য নিজের মাথার ব্রেনটা যে খারাপ করেছিস, তুই যে নিজের স্টিফনেস, তুই যে নিজের এবিলিটি লেভেলটা জানিস, তুই নিজের লড়াই করার ক্ষমতা জানিস না, সেটা তোর প্রচুর হেল্প করবে। ওই জন্য আমাদের মানে বাবা মারা বলতো এবং আমাদের টিচাররা বলতো, এখনো আমাদের অনেকে বলে যে অলওয়েজ টাফ এক্সামের দিকে ফোকাস করার চেষ্টা করো। সেই এক্সাম যদি তোমার কোয়ালিফাই নাও হয়, তাও তুমি নিচের এক্সাম গুলো, মানে যেগুলো একটু কম টাফ এক্সাম, সেগুলো তুমি চুটকি মেরে কোয়ালিফাই করে দেবে। কেউ যদি জ্যামের জন্য প্রিপারেশন নেয়, এই মুহূর্তে জ্যামের থেকে টাফ এক্সাম নেই, কেউ যদি জ্যামের জন্য দিন রাত পরিশ্রম করে প্রিপারেশন নেয় না, তার জ্যামের সাথে সিজিএল সিএইচএল সিএইচএল সিলেবাসে কোনো মিল নেই। বাট সে সিজিএল সিএইচএল চুটকি মেরে, ব্যাংকিং চুটকি মেরে কোয়ালিফাই করবে। বিকজ এটার জন্য এ যা মাথা খাটিয়েছে, সে যা পরিশ্রম করেছে, তার পরিশ্রম করার অভ্যাসটা রয়ে গেছে। সে যে কোনো লেভেলের এক্সাম তার কাছে ইজি হয়ে যাবে। এখন তো প্রচুর ওয়েব সিরিজ বেরোয়, দেখিস তো? সন্দীপ ভাইয়া ওয়েব সিরিজ দেখেছিস? ইউপিএসসি যে জন্য যে সন্দীপ ভাইয়া বলে যে ওয়েব সিরিজটা আছে, দেখেছিস? সন্দীপ ভাইয়া কিন্তু ইউপিএসসি কোয়ালিফাই করেনি, বাট তারপরে কিন্তু সে একটা নিচের লেভেলের এক্সাম কোয়ালিফাই করে গেছে। বিকজ এই ইউপিএসসি লেভেল এক্সাম কোয়ালিফাই করতে পারেনি তো কি হয়েছে, সেই ইউপিএসসি লেভেল স্টুডেন্টদেরকে পড়িয়েছে, অনেক ছেলেকে ইউপিএসসি কোয়ালিফাই করতে সাহায্য করেছে, টিভিএস অ্যাসপিরেন্ট, একবার দেখবি জিনিসটা। তাহলে সেখান থেকে শেখা যায়, তুই যদি পরিশ্রম করিস, তুই হয়তো ওই এক্সামটা কোয়ালিফাই করতে পারলি না, সাপোজ তুই জ্যাম পেলি না, বাট তুই ভালো সিইউটিতে কলেজ পেয়ে যাবি। তোর পরিশ্রম কোনোদিন বিফলে যাবে না, এটা আমি তোকে গ্যারান্টি সহকারে বলতে পারি, কোনোদিন বিফলে যাবে না। তো সবাই সিরিয়াসলি জ্যামটার জন্য ফাটিয়ে পরিশ্রম কর, লেগে গেলে তো মানে ইয়ে হয়ে গেল, হাতে স্বর্গ পেয়ে গেলি। যদি না হয়, তুই সিইউটি পেয়ে যাবি, গ্যারান্টি। ঠিক আছে, তুই সিইউটি গ্যারান্টি পেয়ে যাবি। বিকজ তুই যখন এই লেভেলের কোশ্চেন গুলো সলভ করা শিখে যাবি, তোর জন্য সিইউটির কোশ্চেন গুলো জলভাত বলে মনে হয়। বাট তুই যদি সিইউটির কোশ্চেন সলভ করতে এখন লেগে যাস, তোর জন্য কিন্তু সিইউটিটা তখন টাফ বলে মনে হয়। তুই যদি জ্যামের জন্য প্রিপারেশন নিস, তোর জন্য সিইউটি জলভাত বলে মনে হবে। তুই যদি খালি সিইউটির জন্য প্রিপারেশন নিস, তোর জন্য কিন্তু সিইউটিটা ইজি বলে মনে হবে না, টাফ বলে মনে হবে। তাই জন্য বলছি, জ্যামের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নেই। যারা এমএসসি করতে ইন্টারেস্টেড, যারা এমএসসি করতে ইন্টারেস্টেড না, তারা জ্যামের জন্য প্রিপারেশন নেই, তারা কোনো কিছুর জন্য প্রিপারেশন নিই না এই মুহূর্তে। ঠিক আছে, বাট যারা নেবে তারা সিরিয়াসলি নেবে। আমি যদি দেখি যে কিছুদিন পরে যে মাত্র 6-7 জন জ্যামের ক্লাস করছে, আমি জ্যাম পড়ানো ছেড়ে দেবো। আমি তোকে ফ্র্যাঙ্কলি বলছি, ভাই তুই জ্যামের ক্লাস করতে ইন্টারেস্ট, আমি জ্যাম পড়ানো ছেড়ে দেবো। কারণ আমি জ্যামটা এই কারণেই পড়াতে চেয়েছি, এবং তোদের ওপর আমি কেন একটু মানে বেটটা নিয়েছি, বিকজ তোদের ব্যাচটা আমার মনে হয় যে জ্যাম পড়ার জন্য এলিজেবল এবং জ্যাম পড়ার জন্য উন্নত ভালো। তো তোদেরকে পড়াতে বেশি টাফ হবে না এবং পড়িয়ে মজা আসবে। এবং এই ব্যাচ থেকে জ্যাম কোয়ালিফাই করার মতো স্টুডেন্ট আছে, সেটা আমি দেখেছি এবং এতদিন ধরে পড়িয়েছি বলেই আমি জানি। ঠিক আছে, ওকে। তাই জন্য আমি এই ব্যাচটাকে জ্যাম নিয়ে বেশি সিরিয়াস হতে বলছি। মানছি যে একটু চাপ থাকবে, মানছি যে একটু পরিশ্রম হবে, বাট পরিশ্রম তো এই বয়সেই করবি। একটা কথা আছে, একটা মিম বেরিয়েছিল সেদিন, যে সব ছেলে মেয়েরা নিজের বাবা মার গরিবি মেটাতে চায়, বাট কেউ পড়তে চায় না। সব ছেলেরা নিজের মা বাবাকে ভালো রাখতে চায়, তাদের সব দুঃখ দূর করতে চায়, বাট তারা খালি পড়তে চায় না। ঠিক আছে, এটা একদম ট্রু কথা, এই জেনারেশনটার জন্য এটা একদম ট্রু কথা। আমাদের জন্য কম ট্রু ছিল, বাট এই জেনারেশনের জন্য একদম ট্রু। বা আমাকে দেখে চোখে জল চলে আসে। ডেটা সায়েন্সের জন্য আমি এক্সাম বলে দেবো, ডেটা সায়েন্সের জন্য যদি কথাবার্তা বলবো সেদিনই বলে দেবো ডেটা সায়েন্সের জন্য, বুঝতে পারলি তো? এটা ডেটা সায়েন্সের জন্য বলছি না, আমি খালি জ্যামের জন্য বলছি, সিইউটির জন্য বলছি। ডেটা সায়েন্সের জন্য পাক্কা ওয়েবিনার কন্ডাক্ট করে সব বলে দেবো।
কিছুদিনের মধ্যেই হবে, এক সপ্তাহের মধ্যেই হবে। ঠিক আছে, তো কেউ পড়তে চাইছে না, তো এটা করিস না, লাস্ট নিজের পুশটা দে। নিজের লাস্ট পুশটা দিয়েছিল ক্লাস 11-12, অনেকে জেই ফেইর জন্য প্রিপারেশন নিয়েছিল, এবার লাস্ট পুশটা দে এমএসসির জন্য, যারা এমএসসি করতে চাস। এখানে খালি এমএসসি করাচ্ছে না ভাই, তোকে চাকরিও দিচ্ছে। আইআইটি না হলো অ্যাটলিস্ট এনআইটি তোকে চাকরিও দিচ্ছে, খালি এমএসসি করাচ্ছে না, বারবার করে বলছি। ঠিক আছে, না স্ট্যাটের জন্য আমি পড়াবো না, স্ট্যাট আমি পড়াবো না, অনলি ম্যাথামেটিক্স। ওকে, বলে দিচ্ছি, আমি সব বলে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই, টোটাল সিট ফি সব বলে দিচ্ছি। আচ্ছা, এটা দাদা পুরোপুরি বুঝতে পারলি জিনিসটা, পুরো প্যাটার্নটা বুঝতে পেরে গেলে আমাদের কোশ্চেনে। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, এবার খুব দেখ কাট অফ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাট অফ। মানে আমি পুরোপুরি স্লাইডটা বানিয়েছি, এবং স্লাইডটা বানিয়েছি আমি এই কারণে যাতে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে এই জায়গাটা, এবং তুই ভালো করে স্লাইডটা দেখলে বুঝতে পারবি। ঠিক আছে, আইআইটি যে ম্যাথামেটিক্স কাট অফ, এবং প্রত্যেক ইয়ারের কাট অফ তো চোখের সামনে আছে, ভালো করে দেখ। 2024 সালে, 2024-এ, 2024-এ নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার 14,243 ম্যাথামেটিক্সে। জেনারেলের কাট অফ ছিল 11.22, আমি 8-9 ভুল লিখেছিলাম, 11.22। ওবিসি দের কাট অফ ছিল হচ্ছে 10.09, এসসি এসটি পিডব্লিউডির কাট অফ ছিল 5.61। 100-তে 5, 5.5, 6 পেলে, 100-তে 6 পেলে তার জ্যামের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো যারা এসসি এসটি ওবিসি আছিস তারা বেশি ভালো করে জ্যামটা কর, তোদের চান্সটা বেশি আছে, বারবার করে বলছি তোদের চান্সটা বেশি আছে, কোনোভাবে কিন্তু অবকাশ। একসাথে 6 পেলে, হ্যাঁ, একসাথে 6 পেলে। এক্স্যাক্টলি, 6 পেলে আইআইটি পাবি না, বাট এনআইটি পেয়ে যাবি, কাট অফ তো এটা। ঠিক আছে, তো এটা 2024-এর কথাবার্তা আমি তোকে বলছি। 2023-এ 11,627, জেনারেলের কাট অফ ছিল 24.5, ওবিসি দের কাট অফ ছিল তোর 22, এসসি এসটি পিডব্লিউডি কাট অফ ছিল তোর 12.38। 100-তে 12 পেলে তোর হয়ে যাচ্ছে, এবং কন্ডাক্ট করেছিল আইআইটি গুয়াহাটি। আমি যদি 2022-এর কাট অফে আসি, 12,716 জন পার্টিসিপেন্ট, জেনারেলের কাট অফ ছিল তোর 22.91, ওবিসি এর কাট অফ হচ্ছে 20.62, আর এসসি এসটি পিডব্লিউডি কাট অফ ছিল 11.46। ঠিক আছে, ওকে বলছি, আমি সব বলবো, দাঁড়া একটু আমাকে বলতে দে। আইআইটি কি কন্ডাক্ট করেছিল সেভাবে 2021, 20, 19, 18 কন্টিনিউয়াসলি। দেখ আগে কত কাট অফ ছিল একবার দেখ। এই 2020 সালে তো ভাই 33 কাট অফ ছিল, 33 জেনারেলদের জন্য, এবং এসসি এসটি দের জন্য ছিল 16 কাট অফ, 33 কাট অফ ছিল। সেখান থেকে কাট অফটা কমেছে কিভাবে তুই দেখ, মানে কোশ্চেনের লেভেল দিন দিন টাফ হচ্ছে, দিন দিন তোর কোশ্চেন টাফ হচ্ছে, সোজা হচ্ছে না কোশ্চেন। এই 2020 সালের কোশ্চেনটা জল ভাত হয়েছিল, জল ভাত, জল ভাত কোশ্চেন হয়েছিল, একদম বাচ্চাদের কোশ্চেন হয়েছিল, ওটাই লাস্ট ভালো কোশ্চেন, তারপর আর কোনো ভালো কোশ্চেন হয়নি। তো এরপরে যত আমাদের সময় যাচ্ছে, কিন্তু বারবার করে বলছি, 2021 সালের কোশ্চেন মাস করেছিল, তাও কাট অফটা বেশি উঠেছে, আইআইএসসি ব্যাঙ্গালোর কোশ্চেন করেছিল 2021 সালে। তো বিভৎস কিন্তু কম্পিটিশন লেভেলটা বাড়ছে, এবং কিন্তু আমি তোকে গ্যারান্টি দিতে পারি এই বছর নাম্বার অফ স্টুডেন্ট 15,000-16,000 হয়ে যাবে, এবং 15,000-16,000 তোর আইআইটি তে সিট আছে তোর হচ্ছে 580টা, 580, 60, 70, 80টা। তো তুই 15,000-এর মধ্যে 500-তে আসা কিন্তু খুব একটা বড় ব্যাপার না, আমার যেটা পার্সোনালি মনে হয়। এটা আমি জেনারেলদের জন্য বলছি। আর যদি এনআইটি পেতে যাস, তুই যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক করিস, তোর এনআইটি চলে আসবে। আমি তোকে র্যাঙ্ক সব দেখাবো, 1000 বা 1200-এর মধ্যে করে তোর এনআইটি চলে আসবে, সমস্যা নেই কোনো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 2018-তে টাফ ছিল, কম ছিল, হ্যাঁ 16.84 আইআইটি বোম্বে করেছিল। তো আইআইটি বোম্বে আমি তো বললাম যে কোশ্চেন টাফ করে, এটা 11,000 জন পার্টিসিপেন্ট ছিল, 16.84 তোর হচ্ছে কাট অফ মার্কস জেনারেলদের জন্য, এবং এসসি এসটি দের জন্য 8.42, ওবিসি দের সাথে জেনারেলদের বেশি পার্থক্য থাকে না, 15.16। তো আইআইটি বোম্বে বরাবর কঠিন কোশ্চেন করে, আমি এই জন্যই বলছি যে বছর কিন্তু কোশ্চেনটা একটু কঠিন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট, নেক্সট আসছি আমি, নেক্সট আসছি।
হোল্ড করবি একটু। যে চলো, যেটা বলছিলাম, এর পরেরটা দেখ, ভালো করে দেখ জিনিসটা। এবার আমি ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে কত র্যাঙ্ক হলে ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে তোর আলটিমেটলি অ্যাডমিশন হয়ে যাবে সেটা নিয়ে কথাবার্তা বলছি এখানে। দেখ এখানে পুরো মানে যত রকমের আইআইটি আছে, যতগুলো আইআইটি আছে আমাদের এই ভারতবর্ষে, সমস্ত আইআইটির আমি কিন্তু র্যাঙ্ক নিয়ে এসেছি। যে জেনারেলি কত লোক থেকে কতর মধ্যে র্যাঙ্ক করলে তুই আইআইটি বোম্বে পেয়ে যাবি, কতর মধ্যে করলে তোর আইআইটি কানপুর চলে যাবে, সব নিয়ে কথাবার্তা বলছি আমি এখানে। ভালো করে একটু খেয়াল করার চেষ্টা কর, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা, তোর কি করতে হবে এখানে। ঠিক আছে, ভালো করে দেখ। আইআইটি বোম্বের জন্য সব থেকে ভালো আইআইটি ফর ম্যাথামেটিক্স হচ্ছে আইআইটি বোম্বে। তুই যদি জেনারেল ক্যান্ডিডেট তাহলে তোকে 2 থেকে 30-এর মতো র্যাঙ্ক করতে হবে। এবার এটা বলতো কোন একটা পার্টিকুলার ইয়ার, এটা বোধহয় 2022 সালের কথাবার্তা বলছি। 2022 সালে যে র্যাঙ্ক 1 ছিল সে বোধহয় আইআইটি দিল্লি চয়েস করেছিল। ঠিক আছে, ওই জন্য একটা র্যাঙ্ক 2 থেকে 30 দেখাচ্ছে। তবে এই 1 থেকে 30 জনের মধ্যে তুই যদি থাকিস তাহলে তোর আইআইটি বোম্বে হওয়ার চান্স আছে। কেউ যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয় তাহলে তার 46 থেকে 55 র্যাঙ্ক করতে হবে। কেউ যদি ওবিসি হয় তার 35 থেকে 111। কেউ যদি এসসি হয় তার 250 থেকে, তার এসসি র্যাঙ্ক, দুটো র্যাঙ্ক আছে এসসি এসটি দের না, দুখানা র্যাঙ্ক আসে। একটা তোর জেনারেল র্যাঙ্ক আসবে, একটা তোর এসসি র্যাঙ্ক আসবে, বুঝতে পারলি তো? তো তোর এসসি র্যাঙ্ক যদি 250 থেকে 883-র মধ্যে হয় তোর হয়ে যাবে। আর এসটি দের তো আরো ভালো, 928 থেকে 1607, যদি র্যাঙ্কটা এর মধ্যে থাকে তোর আইআইটি বোম্বে হয়ে যাবে। তো এবার বলছি এসসি এসটি ওবিসি যারা আছিস মোটামুটি তাদের কিন্তু চান্স বেশি আইআইটিতে ঢোকার। বাট মানে আমি তোকে বারবার করে বলছি, এবার অনেক জেনারেলদের একটু আইডিয়া কি থাকে যে আমাদের র্যাঙ্ক এত কম, ওদের র্যাঙ্ক এত বেশি করতে হবে কিভাবে। তোদেরকে বলি, এসসি এসটিরা কিন্তু নিজেদের মধ্যে কম্পিটিশন করে। এই যে এসসি বা এসটি র্যাঙ্ক হয়, এরা কিন্তু নিজেদের মধ্যে কম্পিটিশন করে। এটা কিন্তু ওরা জেনারেলদের মধ্যে ঢুকছে না। যদি ওদের জেনারেলের মধ্যে 18 প্রভিশন আছে, ওদের দুটো র্যাঙ্ক হয়, জেনারেল প্লাস এসসি এসটি। তো ওরা যে এখানে যে মানে কম্পিটিশনটা হচ্ছে না, এটা কিন্তু খালি এসসি এসটি দের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে। এবং এসসি এসটি যদি ওরা হয়ে যায় সেখানে কিন্তু সিট লিমিটেড, লিমিটেড সিট কিন্তু ওখানে। ঠিক আছে, তো সেই লিমিটেড সিটের মধ্যেই কিন্তু ওকে ঢুকতে হবে। মানে সাপোজ আমি তোকে বলছি, এসটি বোধহয় আইআইটি বোম্বেতে তুই যদি ভালো করে খেয়াল করিস, এই 928 থেকে 1607 সবাই ঢুকে গেছে এরকম না। হয়তো 928টা হচ্ছে প্রথম, হয়তো 3 জন আছে, 3 জনের মধ্যে প্রথম র্যাঙ্ক হচ্ছে তো 928, সেকেন্ড র্যাঙ্ক তো সাপোজ 1400 সামথিং, আর লাস্ট যে র্যাঙ্কে ঢুকেছে এসটি ক্যান্ডিডেটটা সে হচ্ছে তো 1607। তো এখানে 928 থেকে 1607 সবাই যে ঢুকে গেছে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, ওকে। তো এসসি এসটি র্যাঙ্কটা নিজেদের মধ্যে কম্পিটিশন করে, সেটা পরের কথা, বাদ দে। আইআইটি কানপুর 38 থেকে 212, মানে 30-এর পর থেকে তো আইআইটি কানপুর চলে আসবে। আইআইটি বোম্বের পরের কি আইআইটি কানপুর সব থেকে ভালো ম্যাথামেটিক্স এর জন্য। তাহলে 38 থেকে 212 তোর হয়ে যদি র্যাঙ্ক হয়ে যায় তাহলে হয়ে যাবে জেনারেল। এবার এসসি এসটি ওবিসি তার পরপর এখানে আছে। এসটি তো যদি 2456 হয় তাও সে আইআইটি কানপুর পেয়ে যাবে। লাস্ট র্যাঙ্ক ঢুকেছিল 2023 সাল না 22 সাল, এটা 2456 র্যাঙ্ক হয়েছিল এসটিতে, সে আইআইটি কানপুর পেয়ে গেছে। ঠিক আছে, বাট সেখানে ঢুকলে হবে না, সেখানে তো আলটিমেটলি তাকে সার্ভাইভও করতে হবে, তাই না? তো কোনো সমস্যা নেই, সে আলটিমেটলি ফেয়ার বেনিফিটই পায়, নো প্রবলেম। আইআইটি দিল্লি খুব ভালো, যে পেয়েছিল যে 2022 সাল, তো এটা এই র্যাঙ্ক 1 বোধহয় আইআইটি দিল্লি চয়েস করেছিল, বাড়ির কাছে ছিল চয়েস করে নিচ্ছে। তো 1 থেকে 140, জেনারেলি আইআইটি কানপুরের পরেই আইআইটি দিল্লি আসে। ঠিক আছে, তো 1 থেকে 140 তো যদি র্যাঙ্ক হয়ে যায় জেনারেলি, তো তুই আইআইটি দিল্লি পেয়ে যাবি। ঠিক আছে, তো এখানে তোর হচ্ছে ইডব্লিউএস এর র্যাঙ্ক, ওবিসি হচ্ছে তোর 167 থেকে 255, এসসি তোর হচ্ছে 146 থেকে 929, এবং এসটি তোর হচ্ছে 896 থেকে 1617। এর মধ্যে র্যাঙ্ক গুলো তোর হয়ে যাবে, নো প্রবলেম। এভাবে আইএসএম ধানবাদ আছে 298 থেকে 485, আইআইটি গুয়াহাটি আছে 60 থেকে 73, আইআইটি গান্ধীনগর তোর আছে 193 থেকে 358। তাহলে এই পুরো যে পিডিএফটা আছে সেটা কিন্তু আইআইটির র্যাঙ্কে ভরা। যে কোন র্যাঙ্কটা তুই পার্টিকুলারলি করলে, হ্যাঁ আইআইএসসি আছে আমি বলছি, তুই পার্টিকুলারলি কোন র্যাঙ্কটা করলে তুই ডেফিনেটলি ডেফিনেটলি তুই পার্টিকুলারটা আইআইটিতে চান্স পেয়ে যাবি। এটা তুই একটা রাফ আইডিয়া পাবি। এবার এবার খুব ভালো করে দেখ এই सर যে, বল কি বলছিস। इतना भेदभाव क्यों सर?
আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। এবার দেখ আইআইটি খড়গপুর আছে, সবার পছন্দের আইআইটি খড়গপুর। জেনারেল র্যাঙ্ক 14 থেকে 173 হতে হবে। ইডব্লিউএস র্যাঙ্ক এটা ওবিসি, এসসি, এসটি। ঠিক আছে, সমস্ত র্যাঙ্ক ভালো ভালো এখানে আইআইটি, সমস্ত যে যে র্যাঙ্কে তুই আইআইটি তে চান্স পাবি সমস্ত র্যাঙ্কের সম্বন্ধে এখানে বলে দেওয়া আছে, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। এছাড়াও আমাদের আরো অনেক আইআইটি আছে, আমি তোকে আইআইটি গুলো বলছি কটা আমাদের আইআইটি আছে, সেই অনুযায়ী তোর একটা আইডিয়া আসবে। 1 2 3 4 5 6, 6 7 8 9 10 11 12, 12 আর 6 মানে 12 13 14 15 16 17, 17খানা আইআইটি আছে। 17খানা তোর আইআইটি আছে, 17টা আইআইটির মধ্যে তোর কোন একটা তোদের হয়ে যাবে। আমি যদি লাস্ট বলি যে আমাদের কোন আইআইটি তে লাস্ট আমাদের র্যাঙ্কটা নিচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, 2022 সালে র্যাঙ্ক শেষ হয়ে গেছিল আইআইটি ভিলাইতে। সব থেকে বাজে আইআইটি হিসেবে কনসিডার করা হয় আইআইটি ভিলাইতে, তাও সেখানে র্যাঙ্ক আছে জেনারেলের 535। মানে তুই বলতে পারিস যে আমাদের আইআইটি তে 535 থেকে 550 খানা সিট আছে। আমি দেখে নিচ্ছি যে আগে আমাদের র্যাঙ্ক কোথাও শেষ হয়েছে কিনা, দেখ ভালো করে দেখ না, ও সরি 559, এক্সট্রিমলি সরি, 559, ঠিকই বলেছিলাম, আইআইটি তিরুপতি আছে। তো 560 থেকে 70 খানা সিট, এবছর হয়তো 10টা বা 15টা বাড়বে, প্রত্যেক বছরই সিট একটু বাড়ে, তো 10-15টা বাড়বে, তুই 580 ধরে তুই চল। এদিকে 580-র মধ্যে যদি র্যাঙ্ক হয় তুই কোনো না কোনো একটা আইআইটিতে পেয়ে যাবি। ঠিক আছে, এনআইটির ব্যাপারে এখানে আমি কথাবার্তা বলিনি, বিকজ এই আইআইটির পর থেকে তোর এনআইটি শুরু হয়। এবার খেলাটা হচ্ছে এই 17খানা আইআইটির মধ্যে যদি না হয় সাপোজ, তাও তোর কাছে এনআইটি ছাড়াও দুখানা অপশন আছে। একটা হচ্ছে যেটা আইআইটি নয়, যেটা হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর। ঠিক আছে, ওকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড সায়েন্স, আমি যদি ভুল না হই, আমি ফুল ফর্মটা কি ভুল বললাম? আইআইএসসি ব্যাঙ্গালোর, যেটা ব্যাঙ্গালোরে আমাদের আছে। তো আইআইএসসি ব্যাঙ্গালোরে তোর যদি র্যাঙ্ক, ভালো করে দেখবি এই জায়গাটা একটু, তোর যদি সাপোজ র্যাঙ্ক 40-এর কমে হয়, ভালো করে শুন, র্যাঙ্ক যদি 40-র কমে হয়, তাহলে তুই আইআইএসসি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করতে পারিস। হ্যাঁ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এক্সট্রিমলি সরি, আইআইএসসি তো, হ্যাঁ আইআইএসসি ইনস্টিটিউট অফ সায়েন্স, ঠিক আছে, আমি স্পেসিয়াল ভুল করে বলে ফেলেছি। তো তো যদি 40-এর কমে র্যাঙ্ক হয় আইআইটি, মানে তোর আইআইটি জ্যামে, তাহলে তুই আইআইএসসি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করতে পারবি। এবার অ্যাপ্লাই করার মানে তুই চান্স পেয়ে গেলি এরকম না, তোর ওখানে ইন্টারভিউ হবে। তুই যদি ইন্টারভিউতে সিলেক্ট হোস, তাহলেই তুই কিন্তু ওখানে পড়তে পারবি। ওখানে কিন্তু আইআইটি জ্যামে র্যাঙ্ক করার পরে ইন্টারভিউ হয়, মানে আইআইটি জ্যাম থেকে ওখানে স্টুডেন্ট নেয়। আইআইএসসি ব্যাঙ্গালোরে কিন্তু বাকায়দা আরো আলাদা পরীক্ষা হয়। আইআইএসসি ব্যাঙ্গালোরে এমএসসির জন্য আলাদা এমনি পরীক্ষা হয়, বাট কিছু স্টুডেন্টরা জ্যাম থেকে নেয়। ঠিক আছে, তো দেখ 2022 সালে যে র্যাঙ্ক 1 সে আইআইএসসি ব্যাঙ্গালোরে পাইনি, এবার সে অ্যাপ্লাই করেছে আমি জানি না। ঠিক আছে, যে র্যাঙ্ক 2 সেও পাইনি। তো এখানে পার্টিকুলারলি প্রথম দিকে স্টুডেন্ট গুলো যে চান্স পাবে না কোনো মানে নেই, বাট লেস দেন 40 হতে হবে তোর র্যাঙ্ক। 40-এর নিচে র্যাঙ্ক হলে তাহলে তুই অ্যাপ্লাই করতে পারবি আইআইএসসি ব্যাঙ্গালোরে, দেন তোর ইন্টারভিউ হবে। আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে আইআইইএসটি শিবপুর। ঠিক আছে, শিবপুরটা কিন্তু আইআইটি না, শিবপুর হচ্ছে আইআইইএসটি। এর দুঃখের কথা আমি তোকে কি বলবো, আমি তো বলেছিলাম আমার শিবপুরের কাহিনীটা না, অনেক বেটার, অনেক বেটার। আইআইটি থেকে আইআইএসসি মানে ফার 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 বেটার, প্রচুর পরিমাণে বেটার, ওর কোনো তুলনা হয় না, এতটাই বেটার। ঠিক আছে, ওকে। তো আইআইএসসি মানে ধারে কাছেই নেই আইআইটি না। জ্যামের সাথে আইজারের মানে সিলেবাসে তো অবশ্যই রিলেশন আছে, বাট জ্যামের সাথে আইজার মানে জ্যাম থেকে আইজারে তুই যেতে পারবি না। ঠিক আছে, ওর জন্য আলাদা এক্সাম কন্ডাক্ট করা হয়। সিলেবাস তো প্রায় আমাদের সেমই আছে, রিয়েল অ্যানালিসিস থেকে শুরু করে দিনের যেগুলো সবই আছে ওখানে। এবার শিবপুর, আমি শিবপুরের কাহিনী আমার বলেছিলাম, আমার জ্যামে 2016 সালে র্যাঙ্ক হয়েছিল 453। আর সে বছর প্রথম হ্যাঁ বিই কলেজটা না, বিই কলেজ না, বিই কলেজ আলাদা, শিবপুর মানে আইআই শিবপুরটা আলাদা। বিই কলেজ তুই অন্য বলছিস, বিই কলেজটা আলাদা কলেজ, ওখানে দুটো কলেজ আছে হাওড়ায়। তো ওটা আইআইসি শিবপুর, শিবপুরটা আলাদা পুরোপুরি, আমি যদি জানি আর কি, যে যার বাদ সেটা আলাদা ব্যাপার। তো যেটা বলছিলাম, তো আমার র্যাঙ্ক হয়েছিল জ্যামে 453 2016 সালে, আমি একদিনও পড়ে যাইনি, পড়ে গেলে র্যাঙ্কটা ভালো হতো হয়তো, ইজি কোশ্চেন এসেছিল, আমি নিজে ছড়িয়েছি একটু। তো 453 র্যাঙ্ক আসার পরে আমি বুঝলাম না আইডি হবে না, কারণ আমাদের তখন 300-র আগে মানে 290 হবে আইডি শেষ। তখন তো 17টা আইডি ছিল না, তখন 7-8টা আইডি ছিল, এগুলো তো পরে খুলেছে। তখন আইডি ছিল 8টা না 10টা, বাদ বাকি 7টাই পরে 3-4 বছরে খুলেছে। হ্যাঁ ঠিক আছে, তো 300-র মধ্যে র্যাঙ্ক শেষ, তো আমি আইডি পাবো না। বাট সেই বছর যে আইএসটি শিবপুর এসছে জ্যামে সেটা আমি জানতাম না।
ঠিক আছে। তো আমি জানতাম না এবং আমার একটা বন্ধু জানতো, সে তার র্যাঙ্ক যেহেতু প্রচুর পরে এসছে, সেও আইএসসি শিবপুরে অ্যাপ্লাই করেছিল, তাহলে হয়তো আসেনি, সে বোধহয় 1600 না 1700 না 2000 র্যাঙ্ক এসেছিল। তো সে আমাকে বলেনি যে শিবপুর সে বছর এনরোল হয়েছে। এবার আমার বাড়িতে নেট ফেট ছিল না, এই জন্য আমি এত মানে মানে তোদেরকে গাইড করার চেষ্টা করি। আমার নেট ফেট ছিল না, তো আমি জানতেও পারিনি। আমি শিবপুরের আলাদা করে ফর্ম ফিল আপ করেছি মানে এমএসসি এন্ট্রান্স দেওয়ার জন্য। সেই ফর্মেও কিছু ভুল থাকার জন্য আমি শিবপুরের এন্ট্রান্স দিতে পারিনি। শিবপুরের এন্ট্রান্স এক্সাম নাকি খুব সোজা হয়েছিল কোশ্চেন, এবং আমার অ্যাপ্লাইড মানে ভালো লাগতো, তো আমি অ্যাপ্লাইডে 12 ঘন্টা পুরোপুরি অ্যাপ্লাইড। তো আমার তো আমি শিবপুরের মেন এমনি এন্ট্রান্স দিয়েছিলাম, বাট জ্যান থেকেও যে তারা শিবপুরে যায় সেটা আমি জানতাম না। আমার র্যাঙ্ক 453, সেই বছর শিবপুরের লাস্ট নিয়েছিল 900 অব্দি, 900 র্যাঙ্ক অব্দি, তো আমার শিবপুরে হয়ে যেত। ঠিক আছে। তো তো মানে একটা বিশাল আক্ষেপ আছে, তো সেটা তোরা কোনোদিন ভুল করিস না। তো শিবপুরে জেনারেলি র্যাঙ্ক 327 থেকে 1427 এর মধ্যে র্যাঙ্ক করলে জেনারেলি আইআইএসসি শিবপুরতে চান্স পেয়ে যেতে পারিস। এটা 2022 সালের ঘটনা আমি বলছি, এই বছর হবে সেটা বলা ইম্পসিবল। বাট জেনারেলি শিবপুরে 50% স্টুডেন্ট, শিবপুরে যদি 28খানা সিট খালি থাকে, তাহলে 14খানা সিট তোর কিন্তু আইআইটি থেকে নেয়, মানে তোর আইআইটি জ্যাম থেকে নেয়। তো সেই 14খানা সিটের মধ্যে যদি আগেই সবাই শিবপুর নিয়ে নেয়, সাপোজ কথার কথা আমি তোকে বলছি, তাহলে তোর র্যাঙ্ক যদি এর মধ্যে থাকে তাহলে তুই পাবি না। সাপোজ 327 থেকে 900 অব্দি 14 জন ভর্তি হয়ে গেছে, তাহলে 900 পরে কিন্তু সে আর চেক করবে না। এই 2022 সালে ভুল করে হয়তো কেউ নেয়নি বলে এই 1427 র্যাঙ্ক করা ক্যান্ডিডেটটা পেয়ে গেছে। বাট তোর বেলাও যে 1427 করা ক্যান্ডিডেট হলে তুই পাবি সেরকম কিন্তু না। তোর বেলায় 600-র মধ্যে শিবপুর শেষ হয়ে যেতে পারে, বা 800-র মধ্যে বা 1000-এর মধ্যে শিবপুর শেষ হয়ে যেতে পারে। তোর চান্স আছে। আচ্ছা, এমনিতে শিবপুর কিভাবে? হ্যাঁ, অবশ্যই ভালো। শিবপুর ম্যাথামেটিক্স এর জন্য খুব ভালো, শিবপুরে অন্য সাবজেক্ট গুলো ভালো না। মানে আমি মানে এমএসসির জন্য বলছি, এমটেক এর জন্য তো শিবপুর খুবই ভালো। বাট মানে এমএসসির জন্য ম্যাথামেটিক্স খুব ভালো, খুবই ভালো ম্যাথামেটিক্স ওখানে, খুবই ভালো। যে বাদ দাও, তাহলে এটা হচ্ছে আমাদের কি র্যাঙ্কের কাহিনী। তুমি যেই রকম র্যাঙ্ক করবে তুমি সেরকম পেয়ে যাবে। তোরা কি এই পিডিএফটা চাস? আমি আমার কোর্সের মধ্যে কিন্তু পিডিএফটা পুরোপুরি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোরা ব্রিফ আইডিয়া পাবি, তোরা প্রত্যেক সময় দেখতে পারবি যে আমাকে ভাই কার মধ্যে থাকতে হবে, কি করতে হবে কি না করতে হবে। তো নেক্সট, আচ্ছা নেক্সট। তো এটাই ছিল আমাদের অ্যাকচুয়ালি জ্যামের ওভারভিউ। আমি যদি জ্যামের ওভারভিউ বলি, যে পরীক্ষাটা তোর কিভাবে হচ্ছে, কতগুলো সিট আছে, মানে আমাকে কতর মধ্যে র্যাঙ্ক করতে হলে কোন পার্টিকুলার কলেজে আমি পাবো, কিরকম ভাবে এক্সামটা কন্ডাক্ট করা হয়, কটা করে আমাদের কোশ্চেন আছে, কিরকম ভাবে কোশ্চেন অ্যান্সার করতে হবে, সবকিছু আমি একটা পিডিএফ এর মধ্যে বলার চেষ্টা করেছি। এবার যেটা মেন, যে কিভাবে পড়বো, আমরা পড়বোটা কিভাবে, মানে রোড ম্যাপ টু জ্যাম। সিম্পল ভাষায় বলতে গেলে রোড ম্যাপ টু জ্যাম। স্যার কত মার্কস পেলে স্যার আইআইটি নিশ্চিত থাকে? আমি তোকে বলে দিচ্ছি, ওটা কাট অফের উপর ডিপেন্ড করে। আমি তোকে বলবো, ওটা কাট অফের উপর ডিপেন্ড করে। ওটা কোনোদিন তুই আগে থেকে বলতে পারবি না। যেমন এই বছর 11 কাটা ফুটেছে, তো যে 20-22 পেয়েছে তার, যে 20 বা যে 18 পেয়েছে তার আইডি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। বাট যদি যদি কেউ 2000 মানে 18 সালের বা যদি 19 সালের কথাবার্তা ভাবে, বা যদি কেউ 20 সালের কথাবার্তা ভাবে, তার তখন কাটা কোয়ালিফাই হয়নি। তো ওটা বলা ইম্পসিবল। বাট আমরা অ্যাভারেজ বলতে পারি, এটা অ্যাভারেজ আমি আসতে পারি যদি তোর নাম্বার 25 থেকে 35-এর মধ্যে থাকে। জেনারেলি 25 বলাটা ভুল হয়ে যাবে, 30 থেকে যদি তোর 35-এর মধ্যে থাকে, 28 থেকে 35 তুই ধরে নে, তোর আইডি কনফার্ম। আমরা একটা রাফ আইডিয়া বলতে পারি যে 28 থেকে 35-এর মধ্যে আমাদের ভাই 35% মার্কস পেতেই হবে, 25 থেকে 35% মতো মার্কস পেতে হবে, তাহলে আমার আইডি কনফার্ম আছে, কোনো সমস্যা নেই, তুমি পেয়ে যাবে আইডি। ওকে, তোমার র্যাঙ্কটা 500-র মধ্যে, 500 থেকে 600-র মধ্যে তোমার চলে আসবে র্যাঙ্ক, নো প্রবলেম। বাট এর থেকে পরে হলে, এর থেকে নাম্বার কম হলে, 20-22 হলে, যদি এরকম লেভেলের কোশ্চেন হয়, তাহলে পেতে পারিস। যেমন এখানে এখন যারা 20-22 পেয়েছে 2024 সালে, তাদের র্যাঙ্ক তো বোধহয় 200-250 চলে এসছে। অন্বেষাদি 33 পেয়েছিল, ও 56 র্যাঙ্ক এসছে। তো সেই সূত্রে বলতে পারি যে 20-22 যারা পেয়েছে 200-250-300-র মধ্যে তাদের র্যাঙ্ক আছে। কোশ্চেনের উপর ডিপেন্ড করে, এটা কোনোদিন বলা যায় না। বাট আমি যদি অ্যাভারেজ দেখি, 28 থেকে 35-এর মধ্যে পেলে তোর আইডি হয়ে যাবে। তো কোশ্চেন বাঁচতে হবে। এবার রোড ম্যাপ, ঠিক আছে। রোড ম্যাপটা হচ্ছে, আইআইটি জ্যাম পড়ার জন্য আমরা ঠিক 10 মাস পাবো। আমি 10 মাস ধরে এগোচ্ছি, কেননা তোদের এক্সাম কবে হবে? এটা তো তোর হচ্ছে এপ্রিল মাস নাকি, এটা এপ্রিল মাস। তো এপ্রিল মাস যদি তোর হয়, তোদের এক্সামটা কবে হবে? আমাদের আইআইটি জ্যাম জুলাইয়ে বলেছে। ও জুলাই। আচ্ছা, ওটা
মানে দাঁড়া, আইআইটি জ্যামের এক্সাম বলছি আমি, জ্যামের এক্সাম ফেব্রুয়ারিতে হয় আই গেস। ফেব্রুয়ারিতে। তো তো আমরা এখানে ফেব্রুয়ারিতে আমাদের হচ্ছে এক্সাম, ফেব্রুয়ারি সেকেন্ড উইকে হবে। তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমি একদম গুনে বলিনি, বাট আমি ঠিক বলেছি। তো আমি 9 মাস ধরে এগোচ্ছি, ঠিক আছে? ওকে, 9 মাসে বাচ্চা পয়দা হয়ে যাচ্ছে, 9 মাসে এক্সাম কোয়ালিফাই করা কি ব্যাপার? ভালো করে শোন, তুই 9 মাসে আমরা প্রথম 7 মান্থ, প্রথম 7 মাস যেভাবে আমি বলবো বা যেভাবে পড়া উচিত প্রত্যেকটা সাবজেক্ট সেভাবে পড়িস। আমি যেটুকুনি বলবো তুই সেটুকুনি করলেই তোর হয়ে যাবে, আমি তোকে আমি গ্যারান্টি দিতে পারি এটা। যেভাবে আমি এবার সাজিয়েছি পুরোপুরি কোর্স ফ্রেমওয়ার্কটাকে, আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনলে তোর হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি তুই আমার কথা না শুনিস, আমি তোকে সাপোজ প্রত্যেকদিন 8টা করে অঙ্ক করতে বলছি, তুই তার থেকে বেশি করলি কোনো সমস্যা নেই, বাট তুই যদি তার থেকে কম অঙ্ক করিস তার দায়িত্ব আমার না, ঠিক আছে? তোকে জ্যামের জন্য প্রথম 7 মাস, তোকে জ্যামের জন্য আমি যেটা বলবো সেটা করতে হবে। এভরিডে, এভরিডে জ্যামের জন্য 1 আওয়ার থেকে 1.5 আওয়ার পড়তে হবে, কিচ্ছু করার নেই। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা জ্যামের জন্য পড়বে। আমি এই এভরিডে যে অ্যাসাইনমেন্ট গুলো দেবো সেই অ্যাসাইনমেন্ট গুলো সলভ করার চেষ্টা করবে। আমি সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন বা 6 দিন কিন্তু অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে? 8টা বা 10টা করে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবে। সমস্ত কোশ্চেন সলভ হবে এরকম কোনো মানে নেই। বারবার করে বলছি, এই যে এক্সামটা আছে, এই এক্সামে আমি তোকে কমন দিতে পারবো না। কমন কি, তোকে সেম টাইপের তো কোশ্চেন, বাট আমি তোকে কমন দিতে পারবো না। তো এই এক্সামটা তোকে আমাকে আর তোকে মিলে কোয়ালিফাই করতে হবে, এটা খালি আমার ক্রেডিট দিলে হবে না। সাপোজ আমি তোকে 10টা কোশ্চেন দিলাম, সেই 10টা কোশ্চেনের মধ্যে হয়তো 8টা কোশ্চেন আমার করা, 2টো কোশ্চেন আমার করা না। সেই 2খানা কোশ্চেন তুই আমাকে সলিউশন চাই, আমি তো বললাম যে পরে দিচ্ছি সলিউশনটা। তোর টার্গেটটা হবে নেট থেকে বা যেখান থেকে পারিস তুই সেই 2টো কোশ্চেনের সলিউশন নিজে নিজে করে নিবি, এবং সেখানে তুই যদি কোনো জায়গায় বুঝতে না পারিস সেখানে আমি তোকে হেল্প করে দেবো। তাহলে এভাবে যদি তুই আর আমি মিলে পড়াশোনা না করি, এটা কিন্তু সিউর অনার্স না, তাহলে তুই কোনোদিন জ্যামে চান্স পাবি না, এটা মধ্যে লিখে দিতে পারি। আইআইটি ভুলে যা, তুই এনআইটি তোর চান্স পেতে তোর প্রবলেম হয়ে যাবে, এনআইটিও তোর পেতে প্রবলেম হয়ে যাবে। তো প্রথম 7 মাস যা বলবো তাই করবি। প্রথম 7 মাস টানা মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তোকে পড়তেই হবে। সিউর এক্সামের 2 সপ্তাহ আগে থেকে তুই জ্যামের জন্য আর পড়িস না, তুই জ্যাম ভুলে যাবি না। সিউর এক্সামের 2 সপ্তাহ আগে, তার আগে থেকে না, কিন্তু 2 সপ্তাহ আগে থেকে তুই কিন্তু সিউর এক্সামের জন্য পড়বি, তোকে আর কিচ্ছু করতে হবে না। তুই যদি পার ডে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দিস, এবং তুই যদি আমি যা যা বলছি করিস, তোর জ্যাম কনফার্ম আছে। আইআইটি না হলে তো এনআইটি ডেফিনেটলি হয়ে যাবে, ডেফিনেটলি আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। এবার অনেকে বলছে যে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়ে যাবে। তুই দিনে যদি 1.5 ঘন্টা না বের করতে পারিস এই একটা বছরের জন্য, তাহলে তুই কোনোদিনই কিছু করতে পারবি না। তুই যদি এই 10টা মাসের জন্য নিজের কেরিয়ারের জন্য তুই পার ডে যদি তুই 1.5 ঘন্টা থেকে বা একটু ম্যাক্সিমাম বাড়িয়ে দিলাম যে 2 আওয়ার, তুই যদি নিজের জন্য 2 ঘন্টা না বের করতে পারিস পড়াশোনার জন্য, তোর কেরিয়ারের জন্য, তাহলে তুই কোনোদিনই কিছু করতে পারবি না। তুই খালি জ্যামে না, তুই অন্য কোনো এক্সামের জন্য যদি বসি বা যদি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করিস তোর হবে না, বিকজ তুই পড়তে বসতে পারিস না, এটা তো প্রবলেম। তুই অনার্সের জন্য 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পড়তে পারছিস, তুই এটার জন্য পড়তে পারছিস না। অনার্সের পড়ার পরে তুই 2 ঘন্টা মানে 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বলেই হয়ে যায়, 1.5 ঘন্টা থেকে মিনিমাম জ্যামটার জন্য পড়তে হবে। এই 1.5 ঘন্টা তুই পড়বি কি? আমরা উইকে 3 দিন ক্লাস করাবো, 3 days, ঠিক আছে? কোনো কোনো উইকে আমি একটা ক্লাস, প্রতাপ 2খানা ক্লাস, ঠিক আছে? কোনো কোনো উইকে আমি 2খানা ক্লাস, প্রতাপ একটা ক্লাস, এবং কে কোন পার্টটা পড়াবে সব বলে দেবো। যখন স্টার্ট করবে তখন বুঝতে পেরে যাবি, চিন্তা করার দরকার নেই। 3 দিন আমরা পড়াবো, বাদ বাকি যে 5খানা দিন আছে, সরি 4টে দিন আছে, সেই 4টে দিনে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দেবো, এভরিডে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট গুলো এই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বসে বসে সলভ করবে, আর কিছু করার দরকার নেই। ওকে, অ্যাসাইনমেন্ট তো আমরা ডেলি অ্যাসাইনমেন্ট দেবো। একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে প্রচুর এমসিকিউ এক্সাম নেওয়া হবে, এবং এমসিকিউ এক্সাম কিন্তু ওই ধুনচুন ওই বংশীধর সাহেবের বই করে গেলে হবে না। ওই বংশীধর সাহেবের বইতে যদি এমসিকিউ করতে যাস হবে না আলটিমেটলি। আমরা হাই লেভেলের, হাই স্ট্যান্ডার্ডের এক্সাম কোশ্চেন কন্ডাক্ট করবো, সেই এক্সামের কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবি। ইজি লেভেলের কোশ্চেনও থাকবে, প্রথম প্রথম সবসময় ইজি লেভেলের কোশ্চেন দিয়ে শুরু করবি। আমি নিজে তোদের অ্যাসাইনমেন্ট ইজি লেভেলের অ্যাসাইনমেন্ট দেবো, বাট আস্তে 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 কিন্তু অ্যাসাইনমেন্ট লেভেল টাফ হবে।
সেই টাফ কোশ্চেন গুলো যদি সলভ করতে না পারিস, তুই আলটিমেটলি কিন্তু জ্যামের জন্য রেডি হতে পারবি না। প্রথমে যে কোনো সাবজেক্ট পড়ার আগে, সাপোজ তুই এরিয়া অ্যানালিসিস করছিস, তুই সবার আগে সব থেকে ইজি কোশ্চেনটা দিয়ে স্টার্ট করবি। একদম ইজি কোশ্চেন, আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। তাহলে ডেইলি প্র্যাকটিস প্রবলেম তো আমাদের থাকবেই। উইকলি যে অ্যাসাইনমেন্ট আমি দেবো, ডিপি মানে ডেইলি প্র্যাকটিস প্রবলেম তো ডিপি বলে না এটাকে। এবার আমি যে ডব্লিউপিপি দেবো, উইকলি প্র্যাকটিস প্রবলেম, এখানে সাপোজ তোর 20টা মতন কোশ্চেন থাকবে, সেইটাও তোকে পুরো উইকের মধ্যে করতে হবে এবং তুই সেই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবি। এবং যে মক টেস্ট গুলো নেবো, এমসিকিউ টেস্ট গুলো নেবো, সেই টেস্ট গুলো দিবি। সেই টেস্ট গুলোর সলিউশনটা অটোমেটিক্যালি দিয়ে দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। তুই যদি এই প্রবলেম গুলো, তুই যদি এই পার্টিকুলার রোড ম্যাপটা ফলো না করিস, তোর একটু প্রবলেম হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ডেইলি প্র্যাকটিস পেপার টিপিপি, উইকলি প্র্যাকটিস পেপার ডব্লিউপিপি অ্যান্ড মক টেস্ট। যত পারবি মক টেস্ট দেওয়ার চেষ্টা কর। কালকে তো অনিশাদি বললো যে আমি এত এক্সাম দিয়েছিলাম যে আমার জ্যামের দিন যে আমি এক্সাম দিতে যাচ্ছি আমার সেটা মনে হচ্ছিল না। আমি দেখছিলাম যে জাস্ট আমি একটা অ্যানাদার এক্সাম দিচ্ছি, সে এক্সাম দিলেই আমার হয়ে যাবে। এইগুলো ছাড়াও আমি যদি আরো অল ইন্ডিয়া বেস্ট কোনো টেস্ট সিরিজ পাই, কোনো একটা কোচিং সেন্টারের টেস্ট সিরিজ আমি তোদেরকে বলে দেবো, দরকার পড়লে সেই টেস্ট সিরিজ আমি কিনে নিজে কোশ্চেন বানিয়ে তোদেরকে দিয়ে দেবো। তোদের পয়সা লাগছে না ওই টেস্ট সিরিজটা কেনার জন্য, আমি সেই টেস্ট সিরিজটা কিনবো। আমি বলে দেবো যে আমি এই কোচিং সেন্টারের টেস্ট সিরিজ কিনেছি। আগে আমি নিজের কোচিং সেন্টারের যে কোশ্চেন গুলো, আমি এতগুলো বই আমার কাছে আছে, মানে প্রায় মোটামুটি 20 থেকে 25টা বই আমার কাছে আছে। নেটের বই 25টা আছে, গেটের বই এরকম 10-15টা আছে, আর জ্যামের বই আমাদের 7-8টা আছে। তো সেই কোশ্চেন গুলো থেকে, সেই বই থেকে আমি কোশ্চেন গুলো বানাই, সেই বই থেকে স্টাডি মেটেরিয়াল গুলো আমি দিই, সেই বই থেকে আমি কোশ্চেন গুলো তোদেরকে সলভ করাই, দেন আমি টেস্ট সিরিজের কোশ্চেন সলভ করাবো। সেই টেস্ট সিরিজ আমি কিনে নিয়ে তোদেরকে এক্সাম নিয়ে দেবো, নো প্রবলেম। বাট এই ডেইলি যে 1.5 ঘন্টা পড়াটা, যে কোনো সাবজেক্ট হোক না কেন, সেই 1.5 ঘন্টা পড়াটা করবি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে পিওর ম্যাথামেটিক্স যে যেখানে পড়ছিস, সেই পিওর ম্যাথামেটিক্স এর যেই সাবজেক্ট গুলো বা যেই চ্যাপ্টার গুলো তো জ্যামের সাথে লিঙ্ক আছে, সেই জ্যামের সাথে লিঙ্ক থাকা চ্যাপ্টার গুলো যখন স্যাররা পড়াবে, কলেজে পড়াবে বা কোচিংয়ে পড়াবে, যখন স্যাররা পড়াবে সেই সময় তার রেসপেক্টে যত রকমের এমসিকিউ থাকে, যেমন দেখবি এসকে আনোয়ারুল ইসলাম বা সরি ইসমাইল হকের বইতে কিন্তু প্রচুর এমসিকিউ আছে। তুই সেই পার্টিকুলার সাপোজ কথা বলি, সাপোজ তুই ইয়ে পড়ছিস, ইমপ্রপার ইন্ডিকেশন পড়ছিস, তাই তো? তুই ইমপ্রপার আছে, ইমপ্রপার সাপোজ তুই পড়ছিস হচ্ছে আমাদের ইসমাইল হকের বই থেকে, ঠিক আছে? এই বই থেকে যখন তুই ইমপ্রপার ইন্ডিকেশন পড়ছিস, তুই তো টেনিয়াসের প্রবলেম সলভ করলি সিওর। এই বইতে প্রচুর এমসিকিউ আছে, তুই প্রত্যেকটা এমসিকিউ প্রবলেম সবার আগে নিজের হাতে সলভ করবি। তাহলে তুই কিন্তু নিজের অজান্তেই, যখন তুই বিএসসির জন্য পড়ছিস তখনই তুই কিন্তু জ্যামের জন্য এক স্টেপ এগিয়ে থাকবি। তো টার্গেটটাই এখন থেকে থাকবে এমসিকিউ ওরিয়েন্টেড, এমসিকিউ সলভ করা। তাহলে যেই বই থেকে পাবি, যেখান থেকে পাবি, এমসিকিউ সলভ করবি। আমাদের টেক্সট বইতেও কিন্তু প্রচুর এমসিকিউ, যেগুলো মোহাম্মদ ইসমাইল হকের বই, সমস্ত ইসমাইল হকের বইতে কিন্তু এমসিকিউ আছে। তো সেই এমসিকিউ গুলো আমরা সবার আগে সলভ করবো। তারপর তো আমি জ্যাম পড়ে, যেখানে মানে এমনি এমসিকিউ আছে। আর আমরা যে এমসিকিউ গুলো করাবো সেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে আছে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো এমনি সলভ হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। বাট আমরা খালি জ্যামের প্রিভিয়াস ইয়ার করবো না, আমরা জ্যামের সাথে সাথে নেট, গেট, সেট সমস্ত প্রিভিয়াস ইয়ার করবো। সত্যি কথা বলতে রাহুল, রেফারেন্স বই নেই। তোকে সাপোজ আমি একটা জ্যামের বই কিনতে বললাম, তুই কিনে ফেললি, রেফারেন্স বই নেই। আমাদের এই পুরো জেনারেলি, আমি এভাবে পড়াতে পছন্দ করি না, বাট আমি নিজেও পড়তে পছন্দ করি না, তবে আমাদের এই পুরো জ্যামের কোর্সটার রোড ম্যাপটার জন্য স্পেশালি আমি যে টেকনিকটা ফলো করছি ওটা হচ্ছে প্রবলেম সলভিং টেকনিক। তুই যত বেশি প্রবলেম সলভ করতে পারিস, থিওরি পড়ে প্রবলেম সলভ করা না, একটা প্রবলেমের জন্য থিওরি পড়া। আমি কি বোঝাতে বললাম, কি বলার চেষ্টা করছি? থিওরি আগে পড়ে দেন প্রবলেম সলভ করা না। আমি খুব কম থিওরি পড়াবো, ঠিক আছে? সত্যি কথা বলছি, আমি যদি কোনো সাপোজ আমি গ্রুপ থিওরি শুরু করলাম, আমি খুব কম থিওরি পড়াবো, এটা হালকা ইন্ট্রোডাকশন দেবো, দেন আমি গ্রুপ থিওরি কিন্তু ডাইরেক্ট প্রবলেমে ঢুকে যাবো। আমি এটা একদম সিরিয়াসলি বলছি। তো আগে আগে আমরা ইনডেপথ জানলাম, দেন আমি কোশ্চেন বললাম, হবে না। আমি তোকে বলছি হবে না ওভাবে। কোনোদিন তুই জ্যাম বল, নেট বল, সেট বল, গেট বল, তুই ক্র্যাক করতে পারবি না। আমাদের অ্যাপ্রোচটা হবে প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের যে প্রবলেম আটকাচ্ছে
তার জন্য থিওরি পড়া, তার জন্য আমাদের কিছু শর্টকাট টেকনিক, বা তার জন্য আমাদের কিছু আইডিয়াস জেনারেট করা। তো আমাদের পুরো রোডম্যাপটা হচ্ছে প্রবলেম সলভিং টেকনিকের উপরে। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করছি? বিকজ তোরা প্রত্যেকে গ্রুপ থিওরির ডেফিনেশন জানিস, তোরা প্রত্যেকে গ্রুপ থিওরির ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো জানিস। তোদের লাগবে খালি হচ্ছে তোদের ইনফরমেশন। আমাদের লাগবে থিওরেমের স্টেটমেন্ট। তোকে থিওরেমের প্রুফ, ওই গ্রুপ থিওরির প্রুফ, থিওরেমের প্রুফ, এর থেকে তোকে থিওরেমের স্টেটমেন্ট বেশি মনে রাখতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের স্ট্রাকচার মনে রাখতে হবে। তো মনে রাখার কাজটা আমাদের এখানে বেশি। যত বেশি মনে রাখতে পারবি তত বেশি অ্যাপ্লিকেশন করতে পারবি। এক্স্যাক্টলি, মানে যেমন জেইতে কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করতে করতে মানে যেমন জেইতে কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করতে থাকবো, না না না, কনসেপ্ট আমাদের প্রবলেম সলভের সাথে সাথে ক্লিয়ার হবে। আমরা প্রবলেম সলভ করবো, দেন কনসেপ্ট ক্লিয়ার করবো। আমার অ্যাপ্রোচটা তোরা বুঝতে পারছিস? ঠিক আছে, আমি কিন্তু নিজে কোনোদিন এভাবে পড়াই না, আমার পড়ানো স্টাইল এটা নাই। আমি আগে ইনডেপথ নলেজ ঢোকাই, দেন আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বলি। কেন এটা করি? বিকজ বিএসসি তে আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করাচ্ছি ওগুলোই আসবে। তো তোদের থিওরি জানাটা বেশি দরকার, বাট এখানে আমি যেগুলো করাচ্ছি ওগুলো আসতে নাও পারে, না আসার চান্স 100%, 99%। তো আমি তোকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমের দিকে ফোকাস করছি। যত কঠিন প্রবলেম, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমের দিকে যাও, সেইগুলোকে সলভ করার জন্য ভাবো, সেইগুলোকে সলভ করার চেষ্টা করো। এর মধ্যে হলো যে আমি একটা থিওরি পড়ালাম, তার রেসপেক্টে 4টে প্রবলেম করাচ্ছি। 4টে প্রবলেম করার পরে 5 নম্বর প্রবলেমে গিয়ে দেখলাম যে আমি যে থিওরিটা পড়াচ্ছি সাথে লিঙ্ক নেই প্রবলেমটার। তো সেই প্রবলেমের জন্য আমরা দেখবো যে আমরা আগে বিএসসি তে কোন থিওরি পড়েছিলাম। এই ভাই এটা জানিস তো, এটা থেকে অঙ্কটা হয়ে যাবে। তো আমাদের পুরো অ্যাপ্রোচটা থাকবে প্রবলেম সলভিং টেকনিকের উপরে। যত বেশি প্রবলেম সলভ করবি তুই, তত বেশি তুই জ্যামের জন্য রেডি হবি। এটা আমি তোকে এখন বলে দিলাম, তুই লাস্ট অব্দি মনে রাখিস আমাকে। ওই জন্য আমরা গাদা গুচ্ছের প্রবলেম দেবো। আমি এবার তো গাদা গুচ্ছের প্রবলেম দেবো। যত বেশি তুই প্রবলেম পারবি তত মানে তুই প্রবলেম সলভ করবি। আর আরেকটা জিনিস, সাপোজ তোকে আমি একটা অ্যাসাইনমেন্ট শিট দিলাম, ঠিক আছে, ওকে, এবং তার আমি অ্যান্সারও বলে দিলাম। অ্যান্সার তো আমি পুরোপুরি নিয়ে দেবো, ইলাবোরেট করে বলবো না, আমি এখানে অপশন গুলো বলে দিলাম যে ভাই এই একটা কোশ্চেন 1 2 3 4, আর এখানে একের সাপোজ অপশনটা এ ট্রু, এর বি ট্রু, এর ডি ট্রু, এর এ ট্রু। এবার তুই আমার অ্যাসাইনমেন্টটা করতে বসেছিস, কোনোদিন পাশে অ্যান্সার শিটটা রাখবি না, ঠিক আছে? একটা কোশ্চেনের অপশন দেখে সেই কোশ্চেনটা কেন হলো ওই অপশনটা সেটা করাটা কিন্তু আলটিমেটলি তুই তোর প্রিপারেশনটাকে 100 সিঁড়ি পিছিয়ে নিবি। তুই যতগুলো সিঁড়ি উঠেছিল তাকে তুই 100 সিঁড়ি পিছিয়ে নিবি। কেউ যদি একটা কোশ্চেনের অ্যান্সার, সাপোজ আমাকে তোকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছি, সাপোজ তোর অপশন এ, ও আচ্ছা এটা এ অপশন ট্রু, কেন এটা ট্রু? ও হ্যাঁ এই কারণে এটা ট্রু। কেউ যদি এভাবে প্রিপারেশন নেয়, সে এগোনোর জায়গায় পিছবে বেশি। এখন বলে দিলাম, পরে মিলিয়ে নিস। এটা অনেকে করে এমসিকিউ এর জন্য। ও আচ্ছা এর অপশন এটা ট্রু, হ্যাঁ ভাই জানি কেন এটা ট্রু। তো ফট করে মাথায় বুদ্ধি খেলে গেল, হ্যাঁ এটা কেন ট্রু, তুই তার রেসপেক্টে জাস্টিফিকেশন দিয়ে দিবি। বাট তুই নিজে থেকে তুই কোনোদিন বলতে পারবি না যে এখানে 4টে অপশনের মধ্যে 1 নম্বরে 4টে অপশনের মধ্যে অপশন এটা ট্রু, তুই বলতেই পারবি না। তাহলে এভাবে কোনোদিন পড়াশোনা করবি না। ওই জন্য আমি অ্যান্সার কিটা দেবই না। তুই আগে নিজে, তোকে আমি যে কোশ্চেনটা দেবো, তুই আগে নিজে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার নিজে নিজে টিক মারবি। অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন সি হবে না, অপশন ডি হবে। তুই আগে নিজে নিজে টিক মারবি, দেন তুই মেলাবি যে তোর আনসার গুলো ঠিক আসছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন দেখে এমসিকিউ করব না, আমরা এমসিকিউটাকে নিজে সলভ করব, দেন আমরা সলিউশনের দিকে তাকাবো। বিকজ সলিউশন দেখে আমি যদি এমসিকিউ সলভ করার কথা চেষ্টা করি, মানে অনেকে কি করে প্রিভিয়াস ইয়ারের সলিউশন গুলো দেখে নেয়, ও আচ্ছা এইভাবে সলভ করেছে তাহলে তো বেরিয়ে যাবে, হবে না আমাদের। ঠিক আছে, তাহলে নিজেকে আমার প্রবলেম সলভ করতে হবে। আমি কোনো সলিউশন দেখবো না। বাজারে প্রচুর বই আছে যেগুলো তুই জ্যামের লাস্ট 20 বছরের সলিউশন পেয়ে যাবি, সেভাবে বললে হবে না। তুই যে সলিউশনের বই কিনে নে, তোকে আমার কাছে পড়তে হবে না, তুই সলিউশনের বই কিনে নে, এবার তুই পরপর সলিউশন দেখে যা। তুই জ্যামে গিয়ে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার করে আসতে বলে আমাকে বলিস, হবে না। যতক্ষণ তুই নিজে কোনো প্রবলেমকে সলভ না করতে পারছিস ততক্ষণ তুই জ্যামে চান্স পাবি না, তুই জ্যামের জন্য রেডি না তখন। তাহলে আমাদের নিজে থেকে প্রবলেম সলভ করতে হবে, দেন আমরা সলিউশনের দিকে তাকাবোই না। ওই সলিউশনটা ঠিকঠাই করা আছে, আমি আগে নিজে অ্যাপ্রোচটা করি। তাহলে প্রথম থেকে আমাদের টার্গেট হবে কোনো কোশ্চেন পেলে সেটাকে নিজে সলভ করা। যা বিচ্ছিরি করছি, ভুলভাল করছি, যা খুশি তাই করছি না কেন, আগে নিজে সলভ করার চেষ্টা করবো। দেন না পারলে সলিউশনটা করতে
বাট চেষ্টা করতে হবে 15 থেকে 20 মিনিট। দেন একদম পাচ্ছিস না, সলিউশন দেখবে আচ্ছা এরকম হবে। সেকেন্ড কোশ্চেনটা করার সময় তো টার্গেটটা থাকবে যে আমি আগের কোশ্চেনটা পারিনি, সেকেন্ড কোশ্চেন আমাকে পারতেই হবে, পারতেই হবে সেকেন্ড কোশ্চেন আমার। তারপর তুই না পারলে সলিউশন দেখলি বা পেরে গেলে তোদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে অ্যাপ্রোচটা পুরোপুরি বুঝতে পারলে কি বলার চেষ্টা করছি, এভাবে কিন্তু আমাদের আলটিমেটলি এগোতে হবে, এভাবে না এগোলে কিন্তু কোনোদিন হবে না। ঠিক আছে, তাহলে রোড ম্যাপ আমাদের এটাই, প্রথম 7টা মাস, প্রথম 7খানা মাস যেটা বলবো সেটা করার চেষ্টা করিস। ডিপিপি, ডব্লিউপিপি, এমসিকিউ টেস্ট যতগুলো দেবো সমস্ত কিছু সলভ করার চেষ্টা করিস, ইজি ইজি দেবো, টাফ টাফও দেবো। আমার টার্গেটটা খালি তোদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করিয়ে বেরিয়ে যাওয়া না, তাহলে খালি আমি এজ আ জ্যামের টিচার ট্যাগ নিয়ে বেঁচে থাকবো, এখান থেকে কেউ কোয়ালিফাই করবে না। আমাদের টার্গেটটা হচ্ছে, এবং তোদেরও টার্গেটটা তোরা নিয়ে নে, যে আমরা ভাই এখানে যদি 15 থেকে 20 জনও পড়ি, আমরা একদম কিন্তু ফাটিয়ে পড়াশোনা করবো, জ্যামটা পেতে হবে এই টার্গেটটা নিয়ে যাবো। বিকজ আগের দিন যারা তোদের দেখবি ওয়েবিনারে, যারা জ্যাম পেয়েছে তারা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসা পাবলিক না, তারা তুই যে কলেজে পড়িস সেই কলেজেই পড়ে, তাহলে সে পাচ্ছে তুই কেন পাচ্ছিস না? কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ইন্টেনশনের। তারা খুব ভালো করে জানে, তারা খুব তাড়াতাড়ি গ্র্যাব করে নেয় যে আমার কি করতে হবে, আর তোরা গ্র্যাব করতে পারিস না। কালকে যেটা অন্যের সাথে তোদের বললো যে AOPS বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট জ্যামের প্রবলেম গুলো সলভ করে দেওয়া থাকে। কোনো কোশ্চেন পারলি না, তারপর তোকে একটা কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেন যদি পুরোপুরি টাইপ করে গুগলে লেখ, দেখবি গুগল থেকে কোনো না কোনো ভাবে সলিউশন দিয়েই দেবে, কোনো না কোনো একটা ওয়েবসাইটে তো সলিউশন থাকবেই থাকবে। এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ক্লাস স্টার্ট হবে মঙ্গলবার থেকে, মঙ্গলবার দিন আমি 1:30 থেকে ক্লাস নেবো। আমার ক্লাস থাকবে 2 দিন। প্রতাপদার ক্লাসটা আমি বলে দেবো কবে কবে করাবে, পরে বলছি। আমার ক্লাস থাকবে 2 দিন, একটা হচ্ছে তোর সানডে, সানডে থাকবে তোর হচ্ছে আহ ওই 7টা থেকে, 7টা 30 থেকে বলতে পারি, 7টা থেকে বলতে পারি, 7 7 তোর হচ্ছে PM। আর টিউসডে 8:30। টোটাল উইকে 3 দিন ক্লাস হবে, তার বেশি ক্লাস হবে না। নিজেরা পড়ো বেশি, ক্লাস বেশি করি লাভ নেই। এবং বাদ বাকি একটা ক্লাস প্রতাপ কবে নেবে, কোনো কোনো উইকে হয়তো প্রতাপ সানডে ক্লাসটা নিল, আরেকটা দিন ক্লাস নিল, আমি খালি টিউসডে নিলাম, এরকম হতে পারে। কোনো কোনো দিন হয়তো আমি 2খানা ক্লাস নিয়ে নিলাম, ও একটা ক্লাস নিলাম। বাট টার্গেটটা হচ্ছে আমরা যেই যে প্রবলেম গুলো দেবো সেগুলো সলভ করবি, প্র্যাকটিসের মধ্যে যাবো, পুরোপুরি প্রুভ প্র্যাকটিসের মধ্যে যাবো। যত রকমের রাজ্যের প্রবলেম আছে আমি সব সব চিনিয়ে দেবো, খালি প্র্যাকটিসের মধ্যে যাবো, নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখো। বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি? ওকে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো? তাহলে আমাদের কিন্তু এইভাবে করতে হবে, 7 মাসের পরে লাস্ট 2 মাসে কি করতে হবে সেটাকে 7 মাস যাক তারপর বলে দেবো। আগে 7 মাস অব্দি টেক, তারপর বলে দেবো 7 মাসের পরে 2 মাসটা কি করতে হবে। আর কোনোদিন জ্যামের ক্লাস রেকর্ডিং দেখা হয় না, জ্যামের ক্লাস, জ্যামের জন্য প্রিপারেশন কোনোদিন রেকর্ডিং দেখা হয় না, কোনোদিন হয় না। ওই রেকর্ডিং দেখবো দেখবো করে আর হয় না। আমি যে 1.5 ঘন্টা তোকে পড়াশোনা করতে বলেছি, তুই এই 1.5 ঘন্টা রেকর্ডিং দেখবি, ওভাবে হবে না, কোনোদিন ওভাবে হবে না। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমি আই থিঙ্ক বোঝাতে পারলাম যে আমাদের কিভাবে এগোতে হয়, এবং সেই এগোনোটা আমরা মঙ্গলবার থেকে স্টার্ট করবো। মঙ্গলবার থেকে 8:30টায় ডট আমি স্টার্ট করবো গ্রুপ থিওরি দিয়ে। আমি ফার্স্টে গ্রুপ থিওরি পড়াবো, গ্রুপ থিওরি ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম সলভ করাবো। প্রথম দিন গ্রুপ থিওরি হালকা ডেফিনেশন দেবো, হালকা আমি একটু যেগুলো যেগুলো সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছি হালকা একটু ওভারভিউ দেবো। গ্রুপ থিওরি পড়াতে, গ্রুপ থিওরি শেষ করতে আমাদের মিনিমাম 7 থেকে 8টা ক্লাস লাগবে। প্রথম দিন গ্রুপ থিওরির বেসিক প্রবলেম গুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে, চলো টাটা, আজকের মতো রাখছি এখানে। চলো, পোস্ট দিন এসে নেবো এনে। এই দাদা দাদা আমি একটু ওই ভালো পিডিএফটার দিকে তাহলে দেখি। স্লাইডে নিন। ফার্স্ট স্লাইডে নাই, ফার্স্ট স্লাইডে এটা নে নে, জলদি নে জলদি নে জলদি নে। हो गया काम। চলো ঠিক আছে, মঙ্গলবার দিন থেকে সিরিয়াসলি আসবি, মঙ্গলবার দিন থেকে ক্লাস স্টার্ট হবে আমাদের, ঠিক আছে? ওকে, চলো টাটা। আচ্ছা দেবদত্ত, ফি এর ব্যাপারটা তো, আমি ফিস কিছু বলেছি? কিছু ফিস বলেছি আমি এখনো পর্যন্ত? কিছু বলিনি। আগে আমি দেখবো
যে কতজন পড়ে, কিভাবে পড়ছে, সিরিয়াস কিনা আদৌ, আমি বন্ধ করে দেবো জ্যাম। এই জ্যাম থেকে আমি যদি তোদের কাছ থেকে 800 টাকা করেও ফিস দিই, হাইস্ট বলছি আমি তোকে, আমি যদি 800 টাকা করেও ফিস নিই, তাও তোদের কাছ থেকে আমার যেই টাকা উঠবো তো আমার কিছু হবে না। তো আমার এই পার্টিকুলার ব্যবসা থেকে পয়সা ইনকাম করার জন্য না, একটা মিনিমাম ফিস নেবো, বাট প্রথম মাস সেকেন্ড মাসে আমি দেখি আগে ফিস নেবো কিনা। আমি কিছু ভাবিনি এখন পর্যন্ত যে কবে ফিস নেবো কিনা নেবো। আগে তোরা সিরিয়াসলি একটু পড়, বুঝতে পারলি তো? আমার যেটা মনে হচ্ছে সিরিয়াসলি পড়া দরকার। আগে একটু জ্যামের জন্য সিরিয়াস হ, যারা জ্যামের জন্য সিরিয়াস নয় তাদেরকে পড়িয়ে লাভ নেই আমার। আর সত্যি কথা বলতে এখান থেকে কত আসবে তুই বল? আমি যদি 800 টাকা করে ফিস নিই, 20,000 থেকে 22,000 টাকা থেকে 24,000 টাকা আসবে। কি হবে ওটাতে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওটাতে আমার। ওটা আমার স্টাডি মেটেরিয়াল বানাতে, ওটা আমার এমপ্লয় দিতে চলে যাবে। তোদের জ্যামের জন্য আমাকে যে স্টাডি মেটেরিয়াল বানাতে হবে, তার জন্য আমাকে যে এমপ্লয়কে পয়সা দিতে হবে, চলে যাবে টাকা। ঠিক আছে, তো কিছুই বাঁচবে না আমার কাছে। আমি তোকে ফ্র্যাঙ্কলি বলছি, তোকে আমি ইউনিট ইকোনমিক্স দেখিয়ে দেবো যে আমার এই টাকা খরচা হয়েছে, তো দেখবি তোর হয়ে গেছে। বই কেনা থেকে শুরু করে সবকিছু দেখবি খরচা হয়ে গেছে। তো এখান থেকে আমার পয়সা ইনকাম করা মেন টার্গেট না, হবে না এখান থেকে পয়সা ইনকাম না। কোশ্চেনের পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না, আমি ইয়েতে হোয়াটসঅ্যাপে দেবো। কোশ্চেনের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাবে না, ঠিক আছে? আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কনফিডেন্সিয়াল আছে, ওভাবে দিতে পারবো না। একদম সরি, এটা বাবা কিছু মনে করিস না, এটা পারবো না দিতে। তো এখান থেকে পয়সা ইনকাম আমার হবে না। তো হবে না বলেই আমি একদম পুরোপুরি প্রথম মাসে কিছু বলছি না, সেকেন্ড মাসেও কিছু বলছি না। দেখি না কবে ফিস চাই আমি, ফিস যখন নেওয়ার ঠিক আমি নিয়ে নেবো। আগে তোরা সিরিয়াসলি পড়াশোনা কর, ঠিক আছে? ইন্ট্রোডাকশন ক্লাসের পুরোপুরি রেকর্ডেড পাওয়া যাবে। চলো টাটা। আর